আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। হ্যালো শাফিন ভাইয়া, প্রথমেই আমার সালাম নেবেন। আমি রাহুল মোল্লা, সাতক্ষীরার কলারোয়া সীমান্তের খুব কাছেই ভারতের বিথারি গ্রামে থাকি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2004 সাল নাগাদ। তখন আমি ক্লাস 4-এ পড়ি। একটা অনুষ্ঠানে যোগ দিতে আমার এক কাজিনের মামার বাড়িতে গিয়েছিলাম। সময়টি ছিল শীতকাল। অনুষ্ঠান শেষে আমার ছোট মামা ও এক দূর সম্পর্কের খালুর সাথে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হলাম। যেহেতু সময়টা ছিল শীতকাল, তাই রওনা হতে হতেই বেলা প্রায় গড়িয়ে এসছিল। প্রথমে আমরা মেইন রোড দিয়ে বাড়িতে ফিরছিলাম, কিন্তু সন্ধ্যার আগে বাড়িতে ফিরব বলে আমরা একটা শর্টকাট কাঁচা মেঠো রাস্তার পথ ধরলাম। রাস্তার দুই ধারে শুধু তাল গাছ ও খেজুর গাছের সারি দাঁড়িয়ে আছে। রাস্তার দুধারে যতদূর চোখ যায় শুধুই ফসলের জমি, জনবসতির কোনো চিহ্নও নেই। আমরা যখন কাঁচা মাঠের পথ ধরলাম তখন সূর্য পশ্চিমে পাড়ি দিয়েছে গোধূলি ছাড়িয়ে। আমরা যখন চাষিরা প্রায় সকলেই বাড়িতে ফিরে গেছে। কুয়াশার কারণে চারদিকে আরও যেন ছপ করে একটা অন্ধকার নেমে আসছে। যাই হোক, আমরা ভালোভাবেই বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমার সেই খালুর কারণে বাদ সাধল। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ব্যস্ত হয়ে পড়লেন। কিছু দূর যেতেই একটি ঝোপঝাড়ে ঘেরা ডোবা নজরে এলো। আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। রাস্তার ধারে সেখানে প্রচণ্ড তাল গাছ আছে। তাল গাছের নিচে ঝোপঝাড়ে ভর্তি। ঝোপঝাড় পেরিয়ে আমার সেই খালু সেই ডোবার ভিতরে গেল। সেখানে পানি ছিল খুবই কম এবং সেটি ছিল একদমই অগভীর। হঠাৎ কিছুক্ষণ পরে আমার সেই খালু আমার ছোট মামাকে ডাক দিল যে একটু এদিকে এসো। আমার ছোট মামা আমাকে রাস্তায় রেখে সেই ডোবার দিকে এগিয়ে গেল। প্রাকৃতিক ডাকে কাজ করবার পরে আমার খালু যখন পানি ব্যবহারের জন্য সেই ডোবার পানিতে হাত দিচ্ছিল, হাতে একটি করে বড় পুঁটি মাছ ভেসে উঠছিল এবং সেটা পানির সাথে সাথে প্রত্যেকবারই উঠছিল। সেটি দেখার জন্যই আমার মামাকে সেখানে খালু ডেকেছিল। আমার ছোট মামা সেই খালু এভাবে পানিতে হাত দিলে মাছ ধরছিল। হঠাৎই আমার মামার একটা খটকা লাগলো আর মনে পড়ল একটি ভয়ের কথা। মামা তখন মনে পড়ল যে এটি সেই ধোপা পুকুর, যে পুকুর নিয়ে অনেক ভয়ের ঘটনা আমাদের এদিকের এই অঞ্চলে লোকমুখে শোনা যায়। তারপর তারা সেই মাছ ফেলে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে ঝোপঝাড় ছেড়ে। আর এর মধ্যেই ঘটে যায় আমার সঙ্গে সেই ভয়ের ঘটনা। যখন আমার ছোট মামা আর সেই খালু দুজনে ডোবার মধ্যে ছিল, আমি তখন রাস্তায় একা দাঁড়িয়েছিলাম। মাঠ পেরিয়ে দূরের গ্রাম থেকে ভেসে আসছিল আজানের শব্দ। হঠাৎ খেয়াল করলাম একটি সাদা শাড়ি পরা মহিলা চুল ছেড়ে দিয়ে হনহন করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। একটু কাছে এসে সেই মহিলা আমাকে জিজ্ঞাসা করলো, এই ছেলে, তুই এখানে কি করিস? এই জায়গাটি মোটেও ভালো না, তুই এখান থেকে বাড়ি চলে যা। আমি তাকে বললাম আমার মামারা ডোবার মধ্যে আছে, তারা আসলেই আমি চলে যাব। আমি তাকে বললাম, তুমি কি খোঁড়া? সে আমার দিকে হেসে উত্তর দিল, হ্যাঁ। সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি চলে যা। তারপর সে দ্রুত পায়ে একটা তাল গাছের দিকে দৌড় দিল। ঠিক সেই সময় আমার মামারা ও রাস্তার উপরে উঠে এলো এবং আমার কাছে এসে তারা দেখতে পেল সাদা শাড়ি পরা চুল ছেড়ে একটি মহিলা দূর থেকে একটি তাল গাছের দিকে দ্রুত ছুটে চলছে। আমার খালুর মুখে তখন সিগারেট ছিল, তাই হয়তো সেই মহিলাটি আমাদের থেকে তাড়াতাড়ি দূরে সরে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি তখনও ভয় পাইনি। আমি তো তখনও বুঝতেই পারিনি যে সেখানে প্যারানর্মাল কিছু ঘটছে। কিন্তু তারপর যা ঘটেছিল তা আমার এখনো মনে পড়লে শিরদাঁড়া দিয়ে ভয়ের স্রোত বেয়ে যায়। আমি যখন এই ঘটনা লিখছি তখনও আমার গায়ের পশম ভয় কাটা দিচ্ছে।
সেই ভর সন্ধেবেলা আমাদের সাথে যা ঘটেছিল আমি তা আজও ভুলতে পারিনি। যাই হোক, তারপর যা দেখেছিলাম তা দেখে আমি ভয়ে কান্না শুরু করেছিলাম। আমাদের চোখের সামনেই সেই মহিলাটি উড়ে উড়ে সে তাল গাছের উপরে উঠল, তা আমরা আজও বুঝতে পারিনি। কোনো মানুষের পক্ষে অতটা দ্রুত এবং বিচিত্র ভঙ্গিতে কোনো গাছে ওঠা সম্ভব নয়। তাল গাছের মাথায় উঠে সেই মহিলাটি বিচিত্র ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে অদ্ভুত সুরে হাসতে লাগলো, যেটা একটু দূর থেকেও আমরা শুনতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ দেখলাম সে তার মাথার নিচের দিকে ঝুলিয়ে আর পা উল্টো দিকে উপরে দিয়ে ভাসছে, আর তার চুলগুলো প্রায় তাল গাছের গোড়া পর্যন্ত এসে পড়েছে। সেভাবে সে ঝুলতে লাগলো আর অদ্ভুত সুরে আমাদের দিকে তাকিয়ে জোরে জোরে হাসছিল। আমরা ওখানে আর এক মুহূর্ত থাকলাম না, সেখান থেকে দ্রুত সাইকেল চালিয়ে মামারা একটি গ্রামে প্রবেশ করলো। তার কিছুক্ষণ পরে আমরা বাড়িতে এসে পৌঁছলাম। বাড়িতে এসে সবাইকে বলার পর আমাদেরকে স্নান করিয়ে বড় মাওলানা ডেকে তার কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে তারপর আমাদেরকে ঘরে তুলেছিল। এখন ভাবতেই ভয় লাগে কোনো অশরীরী আমার পাশ দিয়ে গিয়েছিল, আমার সাথে কথা বলেছিল এবং আমি তাকে বলেছিলাম, তোমার পা কি খোঁড়া? আসলে অশরীরীদের পা যে উল্টো হয় মানুষের থেকে, সেটা আমি তখনও বুঝিনি। সেদিন তো ভয় পেয়েছিলামই, কিন্তু সেই ঘটনা এখন মনে পড়লে সেদিনের থেকে বেশি ভয় লাগে। বড় হওয়ার পরে সেখানকার ঘটনাগুলো সব শুনেছি। সেই ঘটনাগুলো শেয়ার না করলেই নয়। অনেক বছর আগে এই জায়গাগুলি ছিল আরও নির্জন, মানুষের আনাগোনা ছিল না বললেই চলে। শোনা যায় অনেক আগে একবার এক ডাকাতের দল তাদের মাল ভাগাভাগি করার সময় এখানে বিবাদে জড়িয়ে পড়ে। আসলেই ভেতরে ভেতরে ডাকাত দলটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। তারপর তারা এক পক্ষ আর এক পক্ষের দিকে বোমা চালাচালি শুরু করে। শোনা যায় বোমার আঘাতে অনেক ডাকাত সেখানে মারা পড়েছিল। তাদের মধ্যে কিছু কিছু ডাকাতের দেহ ভিন্ন ভিন্ন হয়ে শরীরের মাংসের অংশ গাছের ডালে ডালে ঝুলছিল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একজন ধোপার বাড়ি ছিল। একবার সেই ধোপার স্ত্রী দুপুরে সেখানে কাপড় কাচতে যায়, কিন্তু সে যখন বিকাল হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি, তখন সেই ধোপা সেখানে গিয়ে দেখে তার স্ত্রী পানিতে ভাসছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে এসব ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মানুষের মুখে মুখে জায়গাটি ভুতুড়ে স্থান নামে পরিচিত হয়ে যায়। সবাই বুঝতে পারে যে ডাকাতের ভূতরাই ধোপার স্ত্রীকে সেই পানিতে ডুবিয়ে মেরেছিল। এসব ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মানুষের মুখে মুখে আসলে এই ঘটনা যারা ফেস করে তারাই বুঝতে পারে যে এরকম ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। এটি ছিল আমার জীবনে নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আমার আরও কিছু ঘটনা রয়েছে, আমি সেটা পরবর্তীতে শেয়ার করব। এবারের ঘটনাটি হাসান জাহিদুর রহমান পিয়াল ভাইয়ের ঘটনা। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামের মৃধাবাড়ি। আর উনি যেই ঘটনাটি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার আম্মু সংগ্রহ করেছেন। ওনার আম্মুর খুব কাছের একজনের কাছ থেকে সংগ্রহ করেছেন, এবং যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার মায়ের সাথে ঘটনাটি ঘটেছিল। হাসান জাহিদুর রহমান পিয়াল ভাইকে আমি একবার ফোন করেছিলাম। ফোন করার পর আন্টি ফোন ধরেছিলেন, ওনার সাথে আমি কথা বলেছিলাম। তো এটা আরও আগের ঘটনা। আর হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই আমাদেরকে জানিয়েছেন যে ওনার বাড়ির অধিকাংশ সদস্য আফনান দা হরর ওয়ার্ল্ড শোনেন, এমনকি ওনার মাও রাতের বেলা অবসর সময়ে আফনান দা হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন। মূলত এই শোনা থেকেই ওনার মধ্যে ঘটনা পাঠানোর একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল। একটা ঘটনা উনি জানতেন, পরবর্তীতে এই ঘটনাটি তিনি পুনরায় শুনে ওনার ছেলে পিয়ালকে জানান, এবং তারপরে হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আন্টিকে। আপনি হয়তো বা শুনছেন এই মুহূর্তে বা পরবর্তীতে আপনি শুনবেন, আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনার পাঠানো ঘটনা যেটি আপনার মাধ্যমে পিয়াল ভাই আমাদেরকে পাঠিয়েছেন সেটি এখন উপস্থাপন করছি। আপনি যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। শুরু করছি ঘটনাটি। মূলত যার মায়ের সাথে ঘটনাটি ঘটেছে
সেই মা যেভাবে বলেছেন সেভাবেই আমি বলছি। ঘটনাটির প্রথম সূত্রপাত ঘটেছে 1982 সালের প্রথম দিকে। ঘটনাটি ঘটে খুলনা জেলার নিরালা নামক স্থানের মুসলমান পাড়ার সবেদাতলার মোড় নামক স্থানে। ওখানেই আমার বাড়ি। বলে রাখি, 1982 সালের দিকে খুলনা শহর আজকে যেমন চাকচিক্য ভরা, লোকজনের ঘন ঘটা, এমনটা কিন্তু ছিল না তখন। 1982 সালের দিকে আমার বাড়ির ওই এলাকাটার বর্ণনা না দিলেই নয়। সবেদাতলা মোড়ে এখন অনেক বিল্ডিং, লোক সমাগম হলেও তখন এমন ছিল না। আজকালকার অনেক রাস্তা, বড় বড় বাড়ি ঘর, ওই সময় ছিল হয় পুকুর বা কোনো বিল, এরকম অবস্থায়। আর প্রায় যে রাস্তাগুলো এখন দেখা যায় ওগুলো ছিল ছোট বড় খাল, যা রূপসা নদীতে গিয়ে মিলিত হতো। যাই হোক, আমার বয়স তখন অনেক কম। ক্লাস 3-তে নাজিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করি। আমি খুব ডানপিটে ছিলাম ছেলেবেলায়। স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে মার্বেল খেলতাম, গোল্লাছুট খেলতাম, আর প্রায় প্রতিদিনই খেলা শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। আমার মা খুব রাগী মানুষ ছিলেন। তিনি আমাকে খুবই রাগারাগি করতেন এই খেলাধুলা করে সন্ধ্যায় বাড়ি ফিরতাম এই জন্য। আমরা ছিলাম 10 ভাই বোন, সবাই আমার বড়, আমি একদম ছোট ছিলাম। আমার বড় বোন এদের কারো কারো বিয়ে হয়ে গিয়েছিল, আর অন্যরাও বেশ বড়ই ছিল, তাই তারা আমাকে বেশ শাসন করত। একদিন খেলা শেষ করে আসতে আসতে প্রায় সন্ধ্যা। বাড়িতে ঢুকতেই দেখি আমার মা কোনো একটা বিষয়ে খুবই রেগে আছে, আর আমাকে এই অবস্থায় দেখে আরো রেগে গেছে। তাই একটা ছোট লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসে। এটা দেখে আমি দাঁড়ালাম না, ছুটে পালিয়ে গেলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের আজান দেবে দেবে এমন একটা সময়। যাই হোক, মা আমাকে না পেয়ে বকাঝকা করতে করতে বাড়ি ঢুকে গিয়েছে। আমি কি করব তা ভাবছিলাম, হঠাৎ আমার মাথায় আসে আমাদের বাড়ির পাশে একটা একতলা বিল্ডিং আছে। ওইটা তখন পরিত্যক্ত ছিল, তবুও একটা পরিবার একটা কোণে থাকতো। ওই বিল্ডিংটার ছাদ দিয়ে আবার আমাদের বাড়ির মধ্যে কে কি করছে তা খুব ভালো করেই দেখা যেত। তাই দেয়াল ধরে ওই বিল্ডিং এর ছাদে উঠে পড়ি। আর ভাবছিলাম, মা তো প্রত্যেক দিনই সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ির পাশে ঘুরতে যান, মানে পাশের একটা বাড়ি আছে, ওই বাড়িতে যান, ওই বাড়ির যে আন্টি আছে তার সাথে গল্প করতে। তো আজও যাবে, আর পরিবেশ ঠান্ডা হলে আমি ঘরে চলে যাব। তো মা ঘর দিয়ে বের হলেই আমি ঘরে চলে যাব, এরকমই পরিকল্পনা ছিল। যাই হোক, এটা ভেবে আমি ওই বাড়ির ছাদে উঠে পড়ি, আর আমাদের বাড়ির পাশে গিয়ে দাঁড়ানোর জন্য ছাদটার উত্তর দিকে যাওয়ার জন্য সাবধানে হাঁটছি, যেন মা আমাকে না দেখতে পান। আমাদের বাড়ির পাশে একটা ছোট নারকেল গাছ ছিল, যার পাতাগুলো এই ছাদটায় এসে পড়েছে। আমি ছাদের উত্তর দিকে এসে যখনই আমাদের বাড়ির দিকে তাকালাম, তখন আমার একটা পা ওই নারকেল গাছের পাতার উপর গিয়ে পড়ে। আর সাথে সাথে দেখি একটা সাদা বাতাসের মতো কিছু একটা, যা সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বড় একটা আগুনের গোলায় রূপান্তরিত হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। আমি প্রায় 1 মিনিট সময় ধরে ওই আগুনের গোলাটা দেখছিলাম। হঠাৎ আমার খেয়ালে আসে, আরে এটা কি দেখলাম আমি, এটা কি করে সম্ভব? আমি তখন ছোট মানুষ, ক্লাস 3-তে পড়ি, কতটুকুই বা বুঝি, কিন্তু ওই সময় এতটুকু বুঝতে পেরেছি এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমি দ্রুত ওই বাড়ির ছাদ দিয়ে দেয়াল বেয়ে নিচে নেমে আসি এবং দৌড়ে বাড়ি চলে যাই। আমার মেজ বোন আর মা আমাদের ঘরের সামনের ঘরে বসেছিল, আর মেজ বোন পড়াশোনা করছে। এমন সময় আমি ঘরে ঢুকে খুব ভয়ে জড়সড়ো হয়ে পড়ি এবং জোরে জোরে মাকে ডাকতে থাকি। আমার মা আমার এমন অবস্থা দেখেই বুঝতে পারে আমি হয়তো ভয় পেয়েছি। যাই হোক, আমার মা পিঠে 3টা থাপ্পড় দিয়ে বলে, এই কি হয়েছে রে? আমি যা দেখেছি তা বলতেই অজ্ঞান হয়ে যাই। আমি প্রায় 1 ঘন্টা অজ্ঞান ছিলাম। জ্ঞান আসতেই দেখি আমার আব্বা বাসায় এসে গিয়েছে। আমার মা বোনেরা মিলে আমার মাথায় তেল দিচ্ছে। আমার জ্ঞান আসতেই মা আব্বার কাছে এই সব ঘটনা খুলে বলেন। আব্বাও জানতে চেয়েছিলেন তার কাছে। তো আমি তাদের সবকিছু এবার ভালো করে বলতে পারি, আমার বলার মতো অবস্থা হয় তখন। এসব শুনে আব্বা খুবই রেগে যান মায়ের উপর, যেহেতু মা ওই সময় বকাঝকা করবেন বলে আমি ভয় পেয়ে চলে গিয়েছিলাম অন্য জায়গায়, আর এই কারণেই তো এটা হয়েছে। যাই হোক, ওই দিন রাত্রে আমি আর কিছুই খেতে পারিনি। রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। আমার জন্য আমার মা, আব্বা, ভাই বোন কেউই ওই রাতে ঘুমাতে পারেনি। পরের দিন সকাল হতে না হতে আব্বা আমাকে নিয়ে মুসলমান পাড়ার বাঁশতলা
তালিমুল মিল্লাত জামে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যান। ওই ইমাম সাহেবকে সবাই বড় হুজুর বলে ডাকতেন। হুজুর সবকিছু শুনে বলেন, আব্দুর রশিদ ভাই, আপনি মেয়েকে নিয়ে, আমার এক জানাশোনা বন্ধু আছে যে খুবই ভালো মানের রুকিয়া জানে, জিনের প্রভাব থেকে মুক্ত করার চিকিৎসায় তার জুড়ি নেই, আপনি তার কাছে মেয়েকে নিয়ে যান, আমার এই বিষয়টা ভালো মনে হচ্ছে না। সে অনেক বড় হুজুর, আশা করি একদম সমস্যা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে এই সমস্যা দূরীভূত করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। যাই হোক, ওই দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আব্বা আর মা আমাকে নিয়ে ওই হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বাগমারা আলামিন গলিতে হুজুরের বাড়ি। ওই হুজুরের নাম জনাব মোশাররফ মাওলানা। অনেক ভালো পরহেজগার মানুষ আর অনেক বড় হুজুর তিনি। তার অনেক শিষ্য জিন ছাত্রও ছিল। আমাকে তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি সবকিছু শুনে আমাকে একটু গোল কুণ্ডুলির মধ্যে বসালেন আর সূরা কালাম পরে পানিতে ফু দিয়ে আমার গায়ে ছিটাতে থাকে। অনেকক্ষণ এমন করছিলেন, কিন্তু আমার উপর কোনো কিছুরই উপস্থিতি ছিল না। তখন হুজুর বললেন, আব্দুর রশিদ ভাই, আপনি বাড়ি চলে যান, আপনার মেয়ের উপর কোনো জিনের আসর নেই। আপনি এক কাজ করেন, আসরের নামাজ পড়ে আমার বাড়িতে আবার একটু কষ্ট করে আসবেন, আমি চেষ্টা করব আপনার মেয়ের সাথে এমন হচ্ছে কেন তা জানার জন্য। আর আপনারা আসবেন আসরের নামাজ শেষ করে। হুজুর বাড়ি থেকে বের হয়ে আমরা আমাদের বাড়িতে চলে এলাম। আমার একই অবস্থা, প্রচন্ড জ্বর। যাই হোক, আসরের নামাজ শেষ করে যখন আবার হুজুরের বাড়িতে গেলাম, তখন হুজুর আব্বাকে উদ্দেশ্য করে বলেন, ভাই, আপনার মেয়ের ভাগ্য খুবই ভালো। সে সন্ধ্যার সময় যে বাড়ির ছাদে উঠেছিল, ওইখানে খুব এক বয়স্ক পরহেজগার জিন মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। সে নামাজে দাঁড়িয়েছে, ঠিক এমন সময় এই মেয়ে তার নামাজের জায়গায় পা দিয়ে দাঁড়িয়েছে, আর সে ওই জিনের গায়েও পা দিয়েছে। ওই জিনটি খুবই ভালো, আর আপনার মেয়ের বয়স খুবই কম, এই কারণে জিনটি কিছু বলেনি, কিন্তু রেগে গিয়েছিল, কারণ নামাজে দাঁড়াবে এমন একটা অবস্থা। তখনই এই ঘটনা ঘটেছে। তো সে কি করেছে, ওইখান থেকে চলে গিয়েছে, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়েছে, কিন্তু আপনার মেয়েকে বিরক্ত করেনি। সে যখন চলে যাচ্ছিল, তখন ওই যাওয়ার সময় একটা বাতাস ওই মেয়েটার গায়ে লেগেছে, এর জন্য তার জ্বর হয়েছে। আর ওখানে যদি কোনো বদমেজাজি জিন থাকতো, তাহলে আপনার মেয়েকে আছাড় মেরে নিচে ফেলে দিত। আর মূলত ওই জিনটি সে কোনো ক্ষতি করেনি, জাস্ট সে যাওয়ার সময় যে বাতাসটা লেগেছে, এই কারণে তার জ্বর, এছাড়া অন্য কোনো প্রভাব তার উপরে নেই। এখন আল্লাহর রহমতে কোনো ভয় নাই, ও ভালো হয়ে যাবে। এই বলে হুজুর একটি গ্লাসে পানিতে দোয়া কালাম পরে ফু দিতে থাকলেন। আর একসময় গ্লাসটা একটা টেবিলের উপর রেখে আমাকে বলল, মা, এদিকে তাকাও আর দেখো তো কিছু দেখতে পাও কিনা। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখি ওই গ্লাসটার মধ্যে আমার দেখা সেই আগুনের গোলাটা দেখা যাচ্ছে ওই গ্লাসের মধ্যে। এটা দেখার পর আমি খুবই ভয় পেলাম। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম। হুজুর বলেন, ভয় নেই, তুমি আবারও তাকাও। আমি আবার তাকাতেই দেখি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন বয়স্ক হুজুরের মতো কাউকে গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে, দাড়ি টুপি পরা একজন ভদ্রলোক। সে আমার দিকে তাকিয়ে হাসছে। এমন কিছুক্ষণ দেখার পর আর দেখতে পেলাম না। তখন হুজুর আমাকে পানি পড়া আর কিছু দোয়া কালাম পরে আমাকে ফু দিয়ে বললেন, আপনারা চলে যান, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চলে আসার 2 বা 1 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে উঠলাম, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। এরপর কেটে গেছে 4টা বছর। 1986 সালে আমি ক্লাস 7-এ উঠলাম। এর মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু ওই ঘটনা ঘটা 4 বছর পরে একদিন আমি কোথা থেকে যেন ফিরছি, আর প্রায়ই আমাদের বাড়ির কাছাকাছিও চলে আসছি। তখন আমি ফিল করি যে আমার পেছনে একটা বিশাল পাখি উঠছে, আর এই পাখিটার ডানার ছাপটা আমার গায়ে লাগছে, আর আমার কানেও শুনছি ডানা ঝাপটানোর শব্দ। যখনই পিছনে ফিরে তাকালাম, তখন দেখি কিছুই নেই। আমি খুবই ভয় পেয়ে দৌড়ে ঘরে চলে এলাম। তার 2 থেকে 3 দিন পর আমার মা আবার শুকনোর মৌসুমে বাইরে চুলা বানিয়ে রান্না করত, আর আমরা ভাই বোনেরা মিলে খাল বিল থেকে কাদামাটি নিয়ে আসতাম, আর ওই কাদামাটি দিয়ে আম্মা চুলা বানাতো। ওই দিন আমি আর আমার 2 বোন মিলে কাদামাটি আনতে গিয়েছি। তখন পথিমধ্যে একটা বেতের বাগান পড়ে। আমি বাগানের মধ্যে বেতের ফল দেখতে পাচ্ছিলাম, আর তা বেশ পাকা ছিল। তাই আমি আমার বড় বোনকে বললাম যে, আপা, ওই দেখো বেতের ফল পেকেছে। তখন আমার বড় বোন বলল, বোন, তুই যা, ওই ফলগুলো পেরে নিয়ে আয়, আর আমরা মাটি নিয়ে আসি। এটা কিন্তু একদম দুপুরের দিকের ঘটনা। আমি যখন বাগানের মধ্যে ঢুকে ফল পাড়ার জন্য হাত বাড়ালাম, ঠিক তখনই দেখলাম ওই গাছটার ঠিক অপর পাশে একদম আমার বয়সেরই একটা ছেলে হাত বের করেছে ওই ফলটা ধরার জন্য। আমি অবাক হয়ে গেলাম, আরে এই ছেলেটা আবার কোত্থেকে এলো, আর তার সাথে একজন মুরব্বী মানুষ এই বেতের ঝোড়ের মধ্যে।
ওই ছেলে প্রায়ই ফলটা পেরে ফেলবে, তখন ওই মুরব্বিটা বলে উঠলো, না না নাতি, এটা করা যাবে না, ওই মেয়েটা আগে ওই ফলটাকে দেখেছে, তুমি তো পারতে পারবা না ওটা। আচ্ছা, তুমি যেহেতু ধরে ফেলেছো, দাও, পেরে ওকে দিয়ে দাও। তখন ওই ছেলেটা ফলগুলো পেরে আমার হাতে দিয়ে মুচকি হাসি দিল। আর ওই মুরব্বী লোকটা বলল, নাও মা, তুমি এই ফলগুলো নিয়ে যাও। তা আমি নিয়ে আসলাম আর আমার বোনদের হাতে দিলাম। সবাই মিলে খেতে খেতে বাড়ি চলে আসলাম আর মাকে কাদা মাটি দিয়ে চুলা বানাতে সাহায্য করছি। একদম ঠিকঠাক সবকিছুই। পরের দিন আমি স্কুলে যাওয়ার জন্য বাসা দিয়ে বের হয়ে ওই পথ ধরে যাচ্ছিলাম, ঠিক ওই বেত ফল পাড়ার জন্য। যে বাগানটায় গিয়েছিলাম ওই বাগানটার কাছাকাছি যখন যাচ্ছি, তখন আমার চোখ ওই বাগানটির দিকে গেল। আমি দেখি সেই আমার বয়সী ছেলেটা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। সে একটা সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিল। আমি একটু অবাক হলাম। যাই হোক, আমি স্কুলে চলে যাই আর স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় ওই পথ দিয়েই আসতে হয়। বাড়ি ফেরার সময় যখন ওই স্থান পার হচ্ছি, তখন বাগানের দিকে আমি তাকাই। এবার অবাক হলাম, ওই ছেলেটা একই রকম আমার দিকে তাকিয়ে আছে আর হাসছে একই জায়গায় দাঁড়িয়ে। বিষয়টা আমার একটু খারাপ লাগে। অতি প্রাকৃত কোনো খারাপ লাগা বা ফিল করা এমন কিছু নয়, আর এমনই খারাপ লাগছিল যে যেন আমার দিকে তাকিয়ে ওই ছেলেটা হাসছে, এটা ভেবে খারাপ লাগে। আমি দ্রুত বাড়ি ফেরত যাই। যাই হোক, বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে হালকা ঘুম দেই। বিকাল একটু খেলতে হবে, বিকালে খেলতেও বের হয়েছি। সারা বিকাল খেলে বাড়ি ফিরবো আর আমার বন্ধুরা হাত পা ধুতে এক বাড়ির কলে গিয়েছি বন্ধুদের সাথে, আমিও গিয়েছি। আর ওই বাড়িটাতে ছিল একটা ঘর যা অনেকদিন খালি অবস্থায় পড়েছিল। আমরা ওই বাড়িটিকে রানী আপাদের বাড়ি বলতাম। যাই হোক, ঘরটার সামনে ছোট একটা মাঠ আর পাশেই কল। আমরা হাত পা ধুয়ে বাড়ি ফিরবো এমন সময় দেখি ওই ছাড়া ঘর, মানে যে ঘরে কেউ থাকে না, ওই ছাড়া ঘরটার সামনে দরজায় ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওই পাঞ্জাবিটাই পরা সে। আর সে যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা ছিল অন্ধকার, কারণ তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এবার আমার একটু ভয় লাগে, কারণ এই সন্ধ্যাবেলায় এই ছাড়া ঘরের মধ্যে এই ছেলেটা কিভাবে এলো এসব ভেবে। আমি বাড়িতে এসে পড়তে বসি আর মাকে সবকিছু খুলে বলি। এই 2 দিন যাবৎ ওই ছেলেটার সব কথা মাকে বলার পর খেয়াল করি মা যেন কেমন চিন্তিত হয়ে গেছেন। যাই হোক, আমি পড়ালেখা শেষ করে রাতে খেয়ে ঘুমিয়ে যাই। আব্বা সবসময় রাত করে বাড়িতে ফিরতেন। আব্বা যতক্ষণে বাড়ি ফিরেছে আমি খাওয়া দাওয়া করে প্রায় ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যেই শুনছি মা আব্বাকে আমার সাথে কি কি ঘটেছে তা নিয়ে বলা বলি করছে। আব্বা মাকে বলল মেয়েকে নিয়ে কাল যে আবার ওই হুজুরের বাড়ি যাবার কথা। তো আব্বার কথা মতো পরের দিন সকালবেলা আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন মা বলে আজকে স্কুলে যেতে হবে না, আমার সাথে এক জায়গায় যাবি। আমি জানতে চাই যে কোথায় যাব, কিন্তু মা তখন কিছু বলেনি। আমাকে ওই আলামিন গলির মোশাররফ মাওলানা হুজুরের কাছে আবার নিয়ে যাওয়া হলো। হুজুর সবকিছু শুনে আবারও আমাকে একটু গোল কুণ্ডলীর মধ্যে বসালো। তো ওই একটি গোল কুণ্ডলীর মধ্যে বসানোর পর আমি খুবই ভয় পাচ্ছিলাম। যাই হোক, এবারও হুজুর অনেক রিচুয়াল করে আমার মাঝে কাউকে উপস্থিত করতে ব্যর্থ হলো। এবার হুজুর আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, এই মেয়ের উপর তো কোনো জিনের আসরই নেই। আব্বা মা বলেন, হুজুর তাহলে কেন এমন হচ্ছে? হুজুর বলেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি কোনো কিছু জানা যায় কিনা। এই বলে হুজুর অন্য একটা রুমে গিয়ে বেশ কিছুক্ষণ বাদে আমাদের কাছে এসে বলেন, শোনেন, আমি আমার জিনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছি আপনার মেয়ে যে তার পেছনে বড় পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনেছিল, এটার কারণ হচ্ছে তখন ওই জায়গা দিয়ে আপনার মেয়ে অনেক আগে যেই বয়স্ক জিনের নামাজের স্থান নষ্ট করে দিয়েছিল, ওই পরহেজগার বয়স্ক জিনটা ওই সময় ওই স্থান দিয়ে তার ছোট এক নাতিকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল। যাওয়ার পথে সে আপনার মেয়েকে দেখতে পায়। সে তার নাতির সাথে গল্প করতে করতেই বলে যে আপনার মেয়ের সাথে তার একটা স্মৃতি রয়েছে, কিভাবে ওই মেয়েটিকে উনি দেখেছিল, কিভাবে সে ভুলবশত নামাজের জায়গা নষ্ট করে দিয়েছিল। এটাই তার নাতিকে বলেন। তার নাতি বেশ কৌতূহল প্রকাশ করেন তখন যে কিভাবে হয়েছে। তখনই পরহেজগার জিন তার নাতিকে নিয়ে এসে ওই মেয়েটাকে খুব কাছ থেকে দেখিয়ে নিয়ে যায়। মূলত ওই দেখিয়ে নিয়ে যাওয়ার সময় ওই যে বেতের ফল পাড়ার সময়, ওই সময় খুব কাছ থেকে এটা দেখিয়েছিল। মূলত কারোরই কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আর ওই ছোট জিনটারও খারাপ উদ্দেশ্য ছিল তাও নয়, কারণ সেও কোনো খারাপ জিন না, তার বয়স কম। এই কারণেই সে হয়তো খেলার সাথী মনে করে আপনার মেয়েকে কিছুটা সামনে দেখা দিয়েছে আর দূর থেকে তাকে ফলো করছে। এসব বলার পর হুজুর আমাকে ভালো করে ঝাড়ফুঁক করে দেন এবং আমাকে চলে যেতে বলেন। হুজুর বলেন যে আমি ওই পরহেজগার জিনকে ডেকে যা বলার বলবো, আর তার নাতি যেন এমন কাজটা না করেন।
আপনারা নিশ্চিন্ত মনে চলে যান। আব্বা আম্মা আমাকে নিয়ে বাড়ি চলে আসেন। বাড়ি আসার পরে ঘটে আমার সাথে নতুন একটি ঘটনা। আমি বাড়ি ফিরে চিৎকার ভাঙচুর করতে থাকি একদম অকারণেই। আমি নিজের গালে নিজে এমন জোরে থাপ্পড় দিতে থাকি যেন গাল ফেটে রক্ত বের হয়ে যাবে। এমন চলছে দেখে আমার আব্বা আবার সাথে সাথেই হুজুরের কাছে নিয়ে যান। হুজুর এগুলো শুনে বেশ ক্ষিপ্ত হয়ে ওই ছোট জিনকে হাজির করে শাস্তি দেন এবং আরও বেশি শক্তিশালী রুকিয়া করে দেন। এবার আমি পরিপূর্ণ সুস্থ। ওই জিনটা রাগ করে দূর থেকে আমাকে দিয়ে এগুলো করিয়েছে এমনটা বলেন ওই হুজুর। যাই হোক, এবার আমি বেশ সুস্থ। সত্যি আমার সাথে এরপর এই ঘটনাগুলো আর ঘটেনি। এরপর দিন যেতে থেকে আমি ক্লাস 9-এ উঠে যাই 1988 সালের প্রথম দিকে। ওই বছর খুলনা ইকবালনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছি আমি। একদিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আমি একটা ডোবার মধ্যে পড়ে যাই। রাস্তা থেকে বেশ নিচের দিকে ছিল ওই ডোবা। পড়ে যাওয়ার পর ওঠার জন্য চেষ্টা করছি, আমার বন্ধুরা আমাকে সাহায্য করে, অনেক কষ্ট করে আমাকে উপরে নিয়ে আসে, কিন্তু টানাটানিতে আমার কাপড় চোপড় একদম নষ্ট হয়ে যায় আর কি, জায়গায় জায়গায় ছিঁড়েও যায়। তা আমি খেয়াল করিনি। যাই হোক, বাড়ি ফিরে আমি পাশের বাড়ির পুকুরে গোসল করতে গেলে ডুব দেওয়ার জন্য যখন পানিতে নেমেছি বা চেষ্টা করছি, তখন আমার কাছে মনে হলো আমার পায়ে কি যেন জড়িয়ে যাচ্ছে। আমি চিৎকার চেঁচামেচি করলে অন্যান্য যারা ছিল তারা আমাকে উঠিয়ে নিয়ে আসে, আর আমি বাড়ি ফেরত আসি। মাকে বলি যে আমার সাথে এরকমটা হয়েছে। তখন মা আমাকে খুবই রাগ করেন, আমাকে মারধরও করেন। তখন আমি খুবই রেগে যাই আর অদ্ভুত আচরণ করতে থাকি। আমি আমার মায়ের গায়ে হাতও তুলি, চিল্লাচিল্লি ভাঙচুর করতে করতে একটা সময় আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই নাকি আমি একলা একলা না দেখে পবিত্র কোরআন তেলাওয়াত করতে শুরু করি আর পুরুষ কণ্ঠে কথা বলি। এসব দেখে আমার মা আব্বাকে ডাকতে পাঠান। আমার আব্বা যখন আসেন তখন আমি নাকি ঘুমিয়েছিলাম। আব্বাকে মা যখন বলছেন এসব কথা, আর আব্বা বলছেন আবার হুজুরের বাড়ি আমাকে নিয়ে যাবেন, এটা শুনেই নাকি আমি লাফ দিয়ে আব্বার গলা টিপে ধরি আর বলি, কোনো হুজুরের বাড়িতে আমি যাব না। কেন আমার প্রিয়জনের কাছ থেকে আমাকে আলাদা করতে চাস? আব্বা আমার ভাইদেরকে ডেকে এক প্রকার বাধ্য করে আমাকে হুজুরের বাড়িতে নিয়ে গেলে হুজুর সবটা ভালো করে দেখে ওই জিনকে হাজির করেন। এবার হুজুর আমার মধ্যেই ওই জিনকে হাজির করেন আর ওই জিনকে উদ্দেশ্য করে বলেন, তুই আমার আর তোর পরিবারের কারো কথা শুনিসনি। তোকে তো বলেছি, তোর পরিবারের সদস্যরাও তোকে বলেছে তুই একটা অবাধ্য সন্তান। তাই তোকে আমি আর কোনো সুযোগ দেব না, তোকে এখনই হত্যা করব। হুজুর ওই জিনকে হত্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় কি হয়, ওই হুজুরের ঘরের চালের উপরে ধূপ ধাপ করে জোরে অনেকগুলো আওয়াজ হলো। এরপর সবকিছু নিস্তব্ধ। একসময় হুজুর একা একা কিছু কথা বলতে থাকেন। হুজুর পরে আমাদেরকে জানান ওই জিনের আত্মীয় স্বজনরা এসেছে, তার মধ্যে ওই বয়স্ক পরহেজগার জিনটাও ছিল, আর তার ছেলের স্ত্রী জিনটাও এসেছে তাদের ছেলের জন্য। তারা হুজুরকে অনুরোধ করে যেন তাদের ছেলেকে কোনো ক্ষতি না করা হয়। সে যে অন্যায় করেছে তার জন্য অন্য কোনো ব্যবস্থা নিতে অনুরোধ করেন। তখন হুজুর বলেন, একে যদি ছেড়ে দেয় সেটা আবারও ফেরত আসবে, আর এরপর এই মেয়েকে মেরে ফেলবে, না হয় অন্য কোথাও নিয়ে যাবে। তখন ওই মুরব্বী জিনটি বলেন যে আমি কথা দিচ্ছি আমার নাতি এই মেয়েকে আর বিরক্ত করবে না, আর আমার নাতির উপর আপনারাও তো অন্যায় করেছেন। আচ্ছা, আপনি এর আগে যখন আমার নাতিটার উপর দূর থেকে যে সে নজর রাখছে এই কথা শুনে তার উপর যে কাজটি করেছেন এটা কি ঠিক হয়েছে? আপনি আমার নাতির উপর গরম পানি এবং তেল দিয়ে ওর গা ঝলসে দিয়েছেন। আচ্ছা, দূর থেকে দেখতে চাওয়াটা কি খুব বড় অপরাধ হয়েছে ওর জন্য? আপনি কেন এটা করলেন? আপনি তো ভালো মানুষ, আপনি তো বুঝ সম্পন্ন মানুষ। ও তো একটা ছোট জিন, ওর কি ওই বুদ্ধি শুদ্ধি হয়েছে? আর ওর কি ওই ক্ষমতা হয়েছে যে এই মেয়েটাকে সে নিয়ে যাবে? আর আমাদেরও তো একটা সমাজ আছে, আমরা কি সেটা মানতাম? আমরা তো ধার্মিক, কিন্তু আপনি বুঝমান লোক হয়ে এই কাজটি কেন করলেন? এটা আগে আমাকে বলেন। এই কাজটা তো আপনি ভালো করেন নাই। আমরা তো চাইলে আপনারও ক্ষতি করতে পারতাম, কিন্তু তা কি করেছি? আপনি হুজুর মানুষ, আপনার সম্মানে কিছুই করিনি। আর ওকে তো সবসময় ধরে রাখা যাবে না, ও বাইরে বের হয়ে আবারও দুষ্টামি করেছে। আপনারা এখন আমাদেরকে কেন ডেকে বিচার দিলেন না? আমরা শায়েস্তা করতাম ওকে। আপনি তাকে হত্যা করার উদ্যত হয়েছেন, হত্যা করতে সেই প্রস্তুতি নিচ্ছেন। কাজটা কি ঠিক হয়েছে হুজুর? এজন্য আমরা এসেছি। আমার নাতি এই মেয়েকে আর বিরক্ত করবে না, কথা দিচ্ছি। আর আপনাকে এতটুকু বলে রাখি, আমার নাতিকে আমরা সেই শিক্ষা কিন্তু পারিবারিকভাবে দেইনি। ও ছোট, ভুল করেছে, কিন্তু আপনারা বড়, আপনারা কিন্তু ভুল করেন না।
আর প্রয়োজনে আমি দস্তখত দিয়ে যাচ্ছি, আমার নাম, আমার বিস্তারিত লিখে। যদি কখনো আমার নাতি এখানে এসে বিরক্ত করে, তাহলে আপনি আমাদের সর্দার জিনকে ডেকে আমার দস্তখত সহ আমার নামটা দেখাবেন, তখন আমার সর্দারই আমাকে শাস্তি দেবে। কিন্তু আপনারা এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু আমাদের সমাজ আপনাদেরকে ছাড়বে না। তো জিনের এই কথা শোনার পর হুজুর নিজেরও ভুল কিছুটা বুঝতে পারেন। জিন এটাও বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে স্বাভাবিক হায়াতও দেন, আমি ইনশাল্লাহ আরো 800 বছরের বেশি দুনিয়াতে থাকব। আমার কথার কোনো খেলাফ হলে বড় শাস্তি আমাকেও দিয়েন, তখন আমরা মেনে নিব, কিন্তু এই ছোট ছেলেকে শাস্তি দিয়েন না, ওকে ক্ষমা করে দেন। এরপর হুজুর ওই পরহেজগার জিনটির দস্তখত রেখে ছেড়ে দেন ওই ছোট জিনটাকে। এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে আমার সাথে হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আসলে মানুষেরও কিন্তু ভুল হয়ে যায়, তাই না? রাগের বশে আমরা অনেক সময় ভুল করে ফেলি। সেই ছোট জিনটাকে গরম পানি এবং তেল দিয়ে ঝলসে দিয়েছিলেন, আর এরপরে ওই ছোট জিনটি ক্ষিপ্ত হয়েছিলেন। এই কারণেই আবার সে ফেরত এসেছিল। সময় নিয়েছিল, কারণ দেখা গেল যে কোনো একটি আমল করতে করতে অনেক সময় দেখা যায় আর কিছুই হচ্ছে না, তখন মানুষের মধ্যে ওই আমলের শিথিলতা লক্ষ্য করা যায়। তখনই জিনেরা আবার ফেরত আসতে পারে এবং আসেও। আর যেহেতু ওই পরহেজগার যেই জিনটি, তিনি মূলত যখন যাচ্ছিলেন ওই ছোট্ট মেয়েটিকে দেখে তার নাতিকে বলছেন যে এই মেয়েটির সাথে আমার একটা স্মৃতি আছে, তখন কাছ থেকে দেখার জন্য ওই বেতের যেই ঝোপ, সেই ঝোপের দিকে নিয়ে গিয়েছিলেন, সেখানে ফল পেরে দেন। তখন ওই নাতিটা কি করবে, তার তো খেলার সাথী ওরকম ছিল না, সেই মাঝে মাঝে আসতো আর কি। তো এভাবেই এই সমস্যাটা সৃষ্টি হয়। আসলে কারো কাছে যেটা খেলা, অন্যের কাছে সেটা মারাত্মক সমস্যার ব্যাপার হতে পারে। একটা গল্প আছে না, একটা বাচ্চারা বা কিছু বাচ্চারা পুকুরের মধ্যে ব্যাঙের দিকে ঢিল ছুটছে, তখন ব্যাঙের একজন বলে উঠছে, ও বাচ্চারা আমাদের দিকে ঢিল ছুটছো কেন? তখন বাচ্চাদের মধ্যে কেউ কেউ বলে উঠছে, আমরা তো খেলছি। তখন ওই ব্যাঙ বলে উঠছে, তোমাদের কাছে যেটা খেলা, আমাদের কাছে সেটা মৃত্যুর কারণ। এটি একটি গল্প মাত্র, কিন্তু এই গল্পের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। এজন্য প্রিয় লিসেনার্স, আমরা মানুষরা আমাদের কাছে যেটা খেলা, অনেকের কাছে সেটা বিপদের কারণ। এটা যেন আমরাও মাথায় রাখি। এই গল্পের মধ্যে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে প্রিয় লিসেনার্স। আশা করছি গল্পটা ভালো লেগেছে। চলে যাচ্ছে আজকের আমাদের ঘটনায়। লিখছেন যে এই ঘটনাটি শোনা আমার এক কাছের বন্ধুর থেকে। বন্ধুর নাম হলো প্রীতম। ও আমাকে এই ঘটনাটা বলেছিল। এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে, যখন আমি 6-7-এ পড়ি। কিন্তু ও আমায় ঘটনাটি বলেছে তখন আমি 12-এ পড়ি। যাই হোক, ঘটনাটি ওর মুখে যেভাবে শুনেছি সেভাবে বর্ণনা করলাম। 3 জন খুব ভালো বন্ধু ছিল। তার মধ্যে 3 জনই যার যার মতন কাজ করত। একদিন তারা কাজের ছুটি পায় এবং 3 জনে মিলে ঠিক করে যে একদিন দুপুরের দিকে 3 বন্ধু মিলে মাঠে যাবে এবং সেখানে তারা নিজেদের মতন সময় কাটাবে, মাঠের হাওয়া খাবে, মদ্যপান ধূমপান করবে এবং মাংস রুটি এসব সবাই মিলে খাবে। মানে অনেকদিন পর বন্ধুরা একসাথে এক জায়গায় হলে যেটা হয়। তো যেরকম ভাবা সেরকমই কাজ। সবাই রবিবারের দিন দুপুরবেলা একটা জায়গায় আসে এবং তারা যে জায়গাটা বেছে নেয় সেই জায়গাটার নাম তালতলা। এবার জায়গাটার একটু বর্ণনা দিই। জায়গাটা পুরোটাই তাল গাছে ঘেরা এবং তাল গাছের নিচে পুঁই শাকের মাচা। মানে নিচে পুঁই শাকের চাষ হয়, আর তাল গাছ যে কটা আছে পুরো চত্বরটা ঘেরা, একটাও গাছে তাল হয় না। এটা হচ্ছে ওখানকার অদ্ভুত ব্যাপার। এবং ওই জায়গাটুকুর মধ্যে দিনের বেলাতেও আলো ঢোকে না, জায়গাটা অন্ধকার। এমনকি সকাল দুপুর বিকেল কিছুই বোঝা যায় না। তো তারা যেহেতু মদ্যপান করবে এবং ধূমপান করবে এবং যা আছে তাদের সাথে সেই খাবারগুলো খাবে, তাই জন্য একটা অন্ধকার জায়গা বেছে নেয়। কেউ তাদেরকে কোনো বিরক্ত করবে না, কেউ দেখতেও আসবে না। তারা তাদের মতন সময়টা কাটাতে পারবে বন্ধুরা মিলে। সবাই মিলে রওনা দেয় এবং কিছুক্ষণ পরে তারা সেই তালতলায় এসে পৌঁছায়। তখন ঘড়িতে বাজে দুপুর 3টে। তো তারা সেই ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তারা ঢুকে দেখলো এত পুঁই শাকের মাচা যে তারা বসবে কি, দাঁড়ানোর জায়গা নেই। অনেক কষ্টে
তারা একটা জায়গা খুঁজে বের করে এবং সেই জায়গাটাই একটু পরিষ্কার করে কিছু কিছু পুঁইশাকের গাছগুলো তারা ভেঙে দিতে থাকে। তারা ঠিক করে যে ভাঙা গাছগুলো তারা এখানে ফেলে রাখবে না, যে যার মতন ভাগ করে বাড়ি নিয়ে যাবে। এরই মধ্যে এক বন্ধু বলে উঠল যে হাতের খাবারগুলোকে কোথাও রাখতে হবে, এভাবে হাতে ধরে পরিষ্কার করাটা সম্ভব না। তাই তারা আশেপাশে খুঁজতে থাকে কোনো একটা জায়গা, কোনো একটা উঁচু ডাল বা কোনো কাঠের গা, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। চারিদিকে তাল গাছ আর শুধুই পুঁইশাকের মাচা। তারা ঠিক করে যে খাবারটা পুঁইশাকের মাচার উপর রাখবে, কিন্তু একজন বলে পরিষ্কার করার চোটে যদি একটানে সেটা পড়ে ভেঙে যায়, আর ভিতরে বোতল আছে, ভেঙে গেলে তো পার্টিটাই নষ্ট হয়ে যাবে। একজন বলে ওঠে, আরে দাঁড়া না, দরকার নেই, দেখা যাক। 1-2 মিনিট খোঁজার পর একজন বন্ধু লক্ষ্য করে যে গাছে মোটামুটি 2টো পেরেক পোতা আছে, একটা তাল গাছের নিচের দিকে, মানে গোড়ার একটু উপরে। সাধারণত যে কোনো মানুষ একটু উঁচু হলেই হাত পেতে পারে এমন একটা উচ্চতায়। তো তারা ঠিক করে যে তাহলে ওই পেরেক দুটোতে রাখা হবে। যেমন কথা তেমন কাজ, খাবারগুলো তারা ওই পেরেকটার মধ্যে বেঁধে দেয়, মানে বাঁধিয়ে দেয় প্লাস্টিকটাকে, এবং ওই নিচের জায়গাটাকে পরিষ্কার করতে থাকে। জায়গাটা পরিষ্কার করা হয়ে যায়। তারপর একজন বন্ধু ছিল ওদের মধ্যে যে সবসময় মদ্যপান করে থাকে, তাও সে ওখানেও মদ্যপান করে। যেখানেই ডাকুক না কেন 3 বন্ধু এক জায়গায়, বুঝতে পারছো কি হয়। বাকি 2 জন বন্ধু জায়গা পরিষ্কার করে বসে পড়ে, আর যে বন্ধুটা মদ্যপ অবস্থায় রয়েছে তাকে বলা হয় গাছের গায়ের থেকে, মানে পেরেকটার থেকে রুটি, মাংস এবং মদের বোতলটাকে পেরে নিয়ে আসতে। আর তাদের এই কথাটা ওই বন্ধুকে বলাই ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল, এবং সেটা তারা কল্পনাও করতে পারেনি। এরপর ঘটে যায় এমন বড় একটা দুর্ঘটনা যা তাদের সবার জীবনকে নরক করে দেয়। সে বন্ধুটি নেশার ঘরে পেরেক থেকে খাবারগুলো পারতে গিয়ে একটানে 2টো পেরেককে একেবারে গাছ থেকে উপড়ে ফেলে, কিন্তু হাত থেকে তার খাবারটা পড়ে না। সে খাবারটা সামাল দেয়। মাতাল হলে কি হয়েছে, তালে ঠিক আছে, যা কিছু পড়ে যাক না কেন, মদের বোতল যেন না পড়ে। কিন্তু সে যে 2টো পেরেকে উপড়ে ফেলেছে সেটা সে নিজেই জানে না, আর অন্যরাও তা খেয়াল করেনি। যাই হোক, তারা সবকিছু গুছিয়ে নিয়েছে, রুটি, মাংস, যা যা তাদের খাবার ছিল চাট দিয়ে গুছিয়ে নিয়েছে। তারা এবার সবাই খেতে শুরু করবে। হঠাৎ এমন সময় চারপাশ অন্ধকার হয়ে আসে, অনেক জোরে হাওয়া দিতে থাকে, ভয়ঙ্কর ঝড় প্রলয় শুরু হয়, এবং বাগানের মধ্যেই, ওইটুকু বাগানে শুধু ওটা লক্ষ্য করা যায়। ওরা অন্যদিকে তাকিয়ে দেখে সবকিছু চারিদিকে সাধারণ রয়েছে, কোথাও হাওয়া কি, গাছের একটা পাতাও নড়ছে না, কিন্তু শুধু ওইটুকু জায়গার মধ্যে একটা উত্তাল ঝড় উঠেছে যা সামলানো অসম্ভব। এবং ওই ঝড়ের চোটে তাদের খাওয়া কি আর হয়? তারা নিজের খাবার আর খুঁজে পায় না, ছড়িয়ে যায় খাবারগুলো। বোতলগুলো একে অপরের গায়ে লেগে ভেঙে চুরমার হয়ে যায়। শুধু তা আওয়াজই পাওয়া যায়, কিন্তু এতটা অন্ধকার হয়ে যায় যে একে অপরকেও তারা ঠিকভাবে দেখতে পায় না। এতটা নিকষ অন্ধকারে তারা ঢেকে গেছে, শুধু এদিক ওদিক থেকে প্লাস্টিক উড়ে বেড়ায়, সেটাই তারা দেখতে পায়। তারা ভালোভাবে বুঝতে পারে যে এখন বিকেল হতে যাবে, কিন্তু এই মুহূর্তে তাদের ওখানে যা অবস্থা তা এখন গভীর রাতের মতন। এই গরমকালে যেখানে দিন বড় হয়, সেখানে কি করে 2 সেকেন্ডের মধ্যে দিন ছোট হয়ে সন্ধে হয়ে যায়? তাও সন্ধে বলা ভুল, রাত হয়ে গেছে বললেই বেশি ভালো হয়। এরপরে তারা কিছু বুঝতে না পেরে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, পাগলা ঘোড়ার মতন। তারা কোন দিকে যাবে, কি করবে, কিছুই বুঝতে পারে না। তখন তাদের মধ্যে যে বন্ধুত্ব আছে সেটাই তারা ভুলে যায়। যে যার মতো যেদিক সেদিক ছুট লাগায়, কেউ কাউকে যেন চেনেই না, কারোর কথা কারোর মনেই পড়ে না, যে যার মতন খুশি ছোটে। আর সব থেকে অবাক করা ঘটনা হচ্ছে যে তারা লক্ষ্য করে তারা 3 জন যে যেদিকেই যাক না কেন সেই দিকেই অন্ধকার এবং কালো আঁধারে ছেয়ে যাচ্ছে। আর সেই সময় আশেপাশে কোনো লোককে তারা লক্ষ্য করে না, মাঠে কোনো মানুষজন দেখতে পাওয়া যায় না। এরকম অনেকক্ষণ চলে, কতক্ষণ তারা জানে না। এরই মধ্যে একজন বন্ধু নিজের বাড়ি ফিরে আসতে পারে অনেক কষ্টে। তারপর সে অজ্ঞান হয়ে যায়, এবং যখন তার জ্ঞান আসে
তার পরিবার তার আচরণ অন্যরকম লক্ষ্য করে তাদের কিছু একটা সন্দেহ হয় এবং তারা তখনই তাকে এক ওঝার কাছে নিয়ে যায় ঝাড়ানোর জন্য। তখন ছেলেটা ওঝাকে বিস্তারিত ঘটনা জানায় এবং কি কি ঘটেছিল সম্পূর্ণটা খুলে বলে। এরপর ওঝা যা বলেছিল তা বিস্তারিত ভাষায় তুলে ধরলাম। তোর ছেলে যে জায়গায় গিয়েছিল ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, ওই জায়গাটা অশুভ শক্তির বাস। তারই মধ্যে একটা তাল গাছে দুটো পেরেক পোতা ছিল। অনেক বছর আগে একজন খুব বড় মাপের তান্ত্রিক একটা বউয়ের শরীর থেকে দুটো শক্তিশালী জিনকে বের করে, আর সেটাকে ওই তাল গাছে পেরেকের মাধ্যমে পুঁতে দিয়েছিল। কারণ সে ভালোভাবে জানতো এই আত্মাকে ধ্বংস করা অসম্ভব, তাই সে সেটাকে বাঁধন দিয়ে পুঁতে দিয়েছিল। আর তোর ছেলেরা সেই জায়গায় গিয়ে পেরেক দুটোকে উপড়ে ফেলেছে, ফলে তারা মুক্তি পেয়ে গেছে। এবং মুক্তি পেয়ে তারা এত বছর যে আবদ্ধ ছিল সে বাঁধন থেকে বেরিয়ে আবার ধ্বংসলীলা শুরু করে। তোর ছেলের ভাগ্য ভালো ছিল বলেই এবং ওর উপর ঈশ্বরের হাত ছিল বলে কোনো রকমে পালিয়ে এসেছে। আর ওর সাথে যে দুই বন্ধু ছিল, দেখ ওরা মরে গেছে। ওঝার কথা শোনা মাত্র সেই ছেলে দুটোর পরিবার কান্নায় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় সেই স্থানে এবং সেখানে গিয়ে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে ওঝা ছেলেটাকে একটা মাদুলি দেয় এবং বলে সেটাকে হাতছাড়া না করতে, এবং তার সাথে দেয় জল পড়া। তার কারণ প্রতিশোধ নেওয়ার জন্য জিন দুটি এখনো ঘুরছে। যদি কোনো মাদুলি সে খোলে তবে তার প্রাণ সংশয় হতে পারে। এই কথা বলার পর সবাই ওখান থেকে চলে আসে। এরপর অনেকদিন কোনো সমস্যা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, সবকিছু ভালোভাবেই চলছিল। কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন সে এই মাদুলিটাকে হারিয়ে ফেলল। একদিন সেই ছেলেটি হঠাৎ করেই তার মাদুলিটা আর খুঁজে পাচ্ছিল না। দিনে ব্যস্ততার জন্য কাজের মধ্যে কখন যে তার হাত থেকে মাদুলিটা খুলে পড়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। সারাদিনে তার সেটা মনেও পড়েনি। পরে যখন সে রাত্রিবেলা বাড়ি এসেছে তখন তার সেই মাদুলির কথা মনে পড়েছে। সে বাড়ির সমস্ত জায়গায় খোঁজে কিন্তু কোথাও মাদুলি পায় না। সে সেটাকে কোথায় হারিয়েছে সেটাও মনে করতে পারে না। অবশেষে এইসব কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 2টো থেকে 3টে সেই সময় শুরু হয় তার সাথে নানা রকম ঘটনা। এমনকি ওই রাতে তার প্রাণ সংশয় হতে হতে বেঁচে যায়। পরের দিন সকালে সে আগে ওই ওঝার কাছে যায়। ওঝা প্রথমে ওকে খুব বকাঝকা করে এবং তাকে আবার একটা মাদুলি বানিয়ে দেয় আর বলে এটা এবার যদি সে হারিয়ে ফেলে তাহলে তাকে বাঁচানো মুশকিল। 2বার বেঁচেছে ভগবানের কৃপায়, এবার যদি হারায় তাহলে মৃত্যু নিশ্চিত। তো সে মাদুলিটা নিয়ে বাড়ি চলে আসে এবং ভাবতে থাকে কিভাবে সেটাকে চিরকাল তার সাথে রাখা যায়, যতদিন সে বাঁচবে। কারণ হারালেই তার যেবার নিশ্চিত মৃত্যু। সে সিদ্ধান্ত নেয় যে সে হাসপাতালে যাবে এবং ডাক্তারের কাছ থেকে তার ডান পায়ে উনুতে মানে হাঁটুর উপরে খানিকটা চিরে অপারেশন করে মাদুলিটা ঢুকিয়ে সেলাই করে দেয়, যাতে এই জীবনে যতদিন সে বাঁচবে কোনো অসুবিধে তার না হয়। যেরকম কথা সেরকম কাজ। সে সেদিন ওই কাজ করার পর থেকে আজ অবধি কোনো অসুবিধা তার হয়নি এবং বর্তমানে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাদের এখান থেকেই কয়েক কিলোমিটার দূরে থাকেন, কিন্তু আমি জায়গাটার নাম প্রকাশ করলাম না। কিন্তু এখনো অবধি সে যদি মাদুলি খোলার কথা ভাবে বা এখন তার কোনো অসুবিধা হচ্ছে না এই কথা ভাবে, তখনই কোনো না কোনো অসুবিধা শুরু হয়ে যায়। কিন্তু কিছু ঘটতে পারে না, কারণ মাদুলিটা তার সাথেই থাকে। আর একটা কথা হলো, তারা যে তাল বাগানে গিয়েছিল সেখানে পুঁইশাক গাছগুলো যেগুলো ছিল সেগুলো কেউ লাগায়নি, ওগুলো এমনি থেকেই হতো। মাচা আগেই বানানো ছিল, কারণ অনেক আগে ওখানে পটল চাষ হতো, পরে পুরোপুরিভাবে চাষ বন্ধ করে দেওয়া হয়। তো দাদা, এই ছিল ঘটনা আমার জানা। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন যশোর জেলা থেকে সাব্বির ভাইয়া। এই সাব্বির ভাইয়া আমাকে এর আগেও আরও ঘটনা পাঠিয়েছিল। সো আজকে যে ঘটনা পাঠিয়েছে এটি একটি অটো চালকের ঘটনা।
তো সেই সময় অটো যখন নতুন অটোগুলো বের হলো, তখন কিন্তু আজ থেকে প্রায় তখন 2000 সাল হবে এই সময় আর কি। তো ওনার একজন এই সাব্বির ভাইয়ের ওনার দাদু আর কি, ওই দাদু থেকে আর কি এই ঘটনাটা উনি সংগ্রহ করে। ওনার দাদু এই ঘটনাটি ওনার সাথে শেয়ার করে, সেই ঘটনাটি আমাকে বলে আর কি। সো সেই ঘটনায় আমি সরাসরি চলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটি ঘটে আজ থেকে 2000 সালে। ঘটনাটি, উনি একজন অটো ড্রাইভার, তিনি প্রতিনিয়তই জীবিকার তাগিদে প্রতিনিয়তই অটো চালাতেন এবং এই অটো চালাতে উনি মানে দিনে সকালবেলা যাইতেন এবং সন্ধ্যা বা রাত, কোনো দিন রাতও হইতো, তো সে সময় হইতে হইতে চলে আসতেন। তো বেশিরভাগ সন্ধ্যার আগে আগে চলে আসতেন। তো একদিন উনি বাসায় কিছু কাজ করে, খেতে কৃষি কাজ করে, করার পর রাত মানে দিন তখন দুপুর পার হয়ে মানে 2টা-3টা বেজে গেছে। তো যখন কাজ শেষ হয়েছে 3টা হইতে হইতে, তখন উনি আবার ভাবলো যে অটোটা বসেছে, কিছু ভাড়া মেললে আগাবে, তো খরচ করা লাগে কিছু, ওই জন্য আর কি উনি বাসায় বললো যে এগুলো খরচ নাই, এগুলো খরচ নিয়ে আসেন। তো উনি আবার ভাবলো যে অটোর কিছু ভাড়া মেরে ওগুলো নিয়ে আসবে। তো অটো উনি নিয়ে বাইর হয়েছে সেদিন রাত্রে। যখন রাত্রে অটো নিয়ে বাইর হয়েছে, উনি রাত মানে যাইতে যাইতে সন্ধ্যা মানে 5-4টা বেজে গেছে। তো ভাড়া মারতে মারতে রাত হয়ে গেছে সেদিন, রাত 9টা বাজে, 9টার দিক। তখন ওনার ভাড়া সেদিন অতটা হয় নাই, মানে 200-300 টাকার মতো হয়েছে। তো পরবর্তীতে হঠাৎ করে একটা ভাড়া পায় উনি, যে একটা ভাড়া যে এই জায়গায় যাওয়া লাগবে। ওনার যশোরের যে গ্রামে ওনার বাসা, সেই গ্রাম থেকে পরের গ্রামে। তো এই গ্রাম থেকে পার হইতে, পরের গ্রাম পার হইতে একটা ধারার পুল আর কি পার হওয়া লাগে অটোতে করে, মানে অটো বা যে কিছু হোক না কেন ও অটোর দিয়ে পার হয়। তো একজন মহিলা আর একটা অসুস্থ লোক, আরেকজন লোক, দুইজনে আর কি মানুষটাকে নিয়ে যাচ্ছে। উনি আবার জানে না যে এই মানুষটা মারা গেছে। তো ওরাও একজন গরিব লোক ছিল, যে লোকটা যে মারা গেছে এই বিষয়টাও শেয়ার করে নাই, কারণ তারা জানতো যে যদি শুনে যে মারা গেছে এর নিয়ে যাওয়া অনেক টাকা চাবে। তো ইনি যখন জানে না এই বিষয়টা, উনি ওইভাবে আর কি গাড়িতে তোলার পর তারা নিয়ে যাচ্ছে। যাওয়ার পর এই অনেকক্ষণ মানে গ্রামটা যাইতে মোটামুটি আধা ঘন্টা লাগে। 15 মিনিটের মধ্যে ওই পুল গেছে। পুল যাওয়ার পর ধারার পুলে উঠছে গাড়িটা যাচ্ছে। যাওয়ার পর ওই বাসায় ওই লাশটাকে রেখে উনি আর জানতো না যে ও মারা গেছে। তো ওই লোকটাকে ওইখানে নামাই দিয়ে উনি আবার ওই ধারার পুল দিয়ে আসতেছে। এই ধারার পুলের নিচে যে পানি ছিল, আর রাত তখন প্রায় 12:30 বেজে গেছে। তো একটু সময় লেগে গেছে ওদের বাসায় ওই মানুষটাকে নেমে দিতে বা এরকম করতে, ওইখানে একটু সময় লেগে গেছে, 12:30 বাজে। তো আসার সময় উনি যাওয়ার সময় আর কি অনেকগুলো গাড়ি দেখছিল এবং অনেক লোক দেখতে পাচ্ছিল রাস্তায়। তো যখন রাত 12টা 12:30 বেজে গেছে, তখন রাস্তায় কেউ নাই, এরকম নিস্তব্ধ একটা রাস্তা, উনি একাই যাচ্ছে। তো ওনার একটু ভয় লাগতেছে যে যদি ছিনতাইকারীর কবলে পড়ে যায় অটোটা নিয়ে, তো এটা ভাবতেছে উনি। তো উনি ভয় করে উনি আর কি যাচ্ছে। তো হঠাৎ করে উনি যখন এই ধারার পুলের উপরে উঠে গেছে গাড়িটা হুট করে বন্ধ হয়ে গেল। তো গাড়িটা যখন অটোটা বন্ধ হয়ে গেল, উনি আবার স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করতেছে, পিকআপ টানতেছে, কিন্তু কোনো স্টার্ট নিচ্ছে না গাড়ি। তো উনি আবার ভাবলো যে হয়তো গাড়িটা আবার কিছু নষ্ট হলো নাকি, এই বিষয়টা নিয়ে অনেক ভাবতেছে, অনেক কিছু চেক করতেছে, কোনো কিছুই নাই। তো হঠাৎ করে পুলের নিচ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। মনে হচ্ছে কেউ পানিতে চুবুনি খাচ্ছে এবং সে পানি থেকে মানে চিল্লাচ্ছে। এই অটো ড্রাইভারের এক চাচার আবার বাসা ছিল এই পুলের আর কি সাইডে। তো ইনি যখন দেখতেছে যে একটা মানে মানুষের চিৎকার, যে পানিতে কেউ ডুবে যাচ্ছে,
উনি আবার কি করছে, অটোটা ওইখানে রেখে উনি মানে ওদিক পুল দিয়ে নিচে নামছে। নিচে নামে দেখে যে একজন মানুষ পানিতে ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে উঠতেছে। এটা দেখে উনি আবার ভাবছে হয়তো কেউ আর কি সাঁতার কাটতে পারে না, এই আর কি মধ্যখানে যে পৌঁড়িতে মানে সাঁতার কাটতে পারতেছে না। এটা ভেবে উনি সাথে সাথে পানিতে লাফ দেয় ফোন টোন ওইখানে রেখে। তো যখন ফোন টোন রেখে ওইখানে লাফ দিছে, লাফ দেওয়ার পর ওই লোকটার কাছাকাছি যখন গেছে তখন এই সাব্বির ভাইয়ের দাদু ইনি আবার অটোমেটিক ইনিও আর কি সাঁতার ভুলে গেছেন, এমন একটা অবস্থা যে উনি সাঁতার কাটতে পারতেছেন না, তার হাত ঠ্যাং অটোমেটিক কাজ করতেছে না এবং উনি পানি খাচ্ছে আর উঠছে, খাচ্ছে আর উঠছে। ওনার যে পাশে একটা লোক এইরকম অবস্থায় ছিল, এই লোকটা আর ওখানে নাই। এটা দেখে ওনার দাদু তো প্রচণ্ড পরিমাণে ঘেমে এই অবস্থা খারাপ, পানি অনেকগুলো পানি খেয়ে গেছে। ইনি আবার কি করছে, এই যখন এরকম একটা পরিস্থিতি, ইনি আবার জোরে জোরে চিল্লাচ্ছে, রহিম ভাই চাচা, রহিম চাচা করে চিল্লাচ্ছে এনার দাদু। এই কথা শুনে ওই বাড়ির থেকে ওনার যে চাচার বাসা ছিল, দুঃসম্পর্কের চাচা, উনি আবার লাইট নিয়ে বেরিয়ে আসছে, মানে ঘুমন্ত অবস্থায়। উনি অনেকক্ষণ চিল্লার পর একটা শুনছে যে আওয়াজ, কেউ আমাকে ডাকতেছে। তো উনি আবার শুনে বেরিয়ে আসছে। আসার পর লাইট মেরে দেখে যে এনার ভাতিজা এখানে পানি খাচ্ছে। তো যখনই এরকম দেখছে তখনই ওনার বোঝার বাকি ছিল না যে একটা খারাপ পিশাচের কবলে পড়ছে। তো এইটা দেখে ইনি আবার কি করছে, আবার বাড়ির দিকে দৌড় দিছে, দৌড় দিয়ে একটা দড়ি নিয়ে আসছে। একটা দড়ি নিয়ে যে এবং সাথে সাথে সুরা কিছু পড়ছে, পড়ার পর উনি আবার পানিতে লাফ দিছে। যাওয়ার পর উনি ওই ওনার ভাতিজাক দড়ি দিচ্ছে, দড়িটা উনি ধরতে পারতেছে না। যখন ইনি এবার ওনার ওই ভাতিজার কাছে সাঁতার কেটে যেয়ে ওনাকে আর কি বাঁচায়। তো পানি থেকে যখন তোলা হয় তার অবস্থা সে সময় অনেকটাই খারাপের দিকে চলে যাচ্ছিল, কারণ অনেকক্ষণ যাবৎ তাকে পানিতে চুবানো হয়েছে এবং অনেকগুলো পানি খেয়েছে। তো অনেকক্ষণ যাবৎ যখন জ্ঞান ফিরতেছে না, অজ্ঞান হয়ে গেল পানি থেকে ওঠার পর। তো মোটামুটি 3 ঘন্টা পর তার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর মানে ডাক্তার এসে জ্ঞান ফিরে, তারপর বলে যে তুমি এখানে কিসের জন্য গেছো, আর তোমার গাড়ি তো এই পুলের উপরে, তুমি নিচে পড়লা কিভাবে? তো উনি আবার বলে যে আমি ওইখানে তো একা একাই যাই নাই, আমি যখন এইখানে একটা বাড়িতে লোক নামাই দিয়ে আসলাম, আসার পর আমি বাসায় যাচ্ছি। তো যাওয়ার সময় হঠাৎ করে আমি কান্নার আওয়াজ, মানে গাড়িটা আমার বন্ধ হয়ে গেছে এবং কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, মানে আমাকে বাঁচাও বাঁচাও এরকম একটা আওয়াজ। যখন উনি আবার বললো যে এরকম আওয়াজ শুনতে পেয়ে আমি নিচে গেছি, যে দেখি যে এখন পানি খাচ্ছে একটা বাচ্চা। সে মোটামুটি ওর বয়স 16-17 এরকম হবে, সে পানি খাচ্ছে। তো আমি আবার ভাবছি হয়তো সে সাঁতার পারে না, হয়তো পুল থেকে পড়ে যায় পানি খাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো এই জন্য আমি বাঁচাতে গেছি, বাঁচাতে যায় দেখি যে ও যতটা মানে যেটা ভাবছিল ওটা আর কি না। যখনই কাছাকাছি গেছে তখনই উনি নিজে থেকেই আবার পানি হওয়া শুরু করে গেছে। তো এই কথা বলার পর দাদু ওনার চাচা বলে যে এইখানে এরকম অদ্ভুত ধরনের কাহিনী আরও ঘটছে এবং এর আগেও অনেক মানুষের সাথে এরকম কাহিনী হয়েছে। কিছুদিন আগেও নাকি যে ওইখানে একজন লোক দেখতে পায় যে একটা মানুষ পানি খাচ্ছে এবং সে নামে এবং একজন উপরে ছিল, সে দেখতে পেয়ে ওই নামার পর দেখে যে এও কয়েক ঢুক পানি খাওয়ার পর এ আবার নামে যে ওকে বাঁচায় আনে। তো তারপরে তার ওই ওনার চাচা বলে যে এইখানে একটা বাচ্চা কয়েক বছর আগে, মানে মোটামুটি 20 বছর আগে একটা বাচ্চাকে এখানে পানিতে ডুবিয়ে মারা হয়। কেউ ইচ্ছাকৃতভাবে পানিতে ডুবিয়ে মারে এবং লাশটাকে এইখানে ফালায় রাখে। সে যখন এইখানে লাশটাকে ফালায় রাখে, মানে একটা দড়ি দিয়ে ওই লাশটার বেঁধে আর কি পানির নিচে রাখা হয়। তো এইভাবে যখন লাশটাকে কিছুদিন এইখানে রাখা হয়, যখন পানি শুকায় যায়, শুকায় যাওয়ার পরে লাশটার আর কি মাথা ভেসে ওঠে পানি থেকে। তখন লাশটা যদি হয়তো ভাসতো, কারণ এই
পায়ে বাঁধা ছিল বিদায় এবং লাশটাকে বেঁধে রাখা হয়েছে নিচে, এই জন্য আর কি লাশটা উঠতে পারে নাই। তো যখনই সবাই দেখতে পায় যে একটা লাশ এখানে ভেসে আসছে, তো তখন সবাই ভাবছিল যে হয়তো কোনো জায়গা থেকে মানুষ লাশ ভেসে আসছে আর এসে এখানে দড়ি দিয়ে আটকা পড়ছে, এটা ভাবছিল। তো পরে পুলিশ তদন্ত করার পর পুলিশ জানতে পারে যে বাচ্চাটাকে চুবিয়ে মারা হয় এবং অনেকক্ষণ যাবৎ অত্যাচারের পর বাচ্চাটাকে মারা হয়েছিল। তো এর পরে থেকেই এই পুলে প্যারানর্মাল ঘটনা ঘটতেই থাকে এবং যতদিন এই বাচ্চাটা পানিতে ছিল অতদিন এই পুলটা দিয়ে যদি কেউ যাইতো, এই পুলটা প্রচণ্ড লেভেলের কাঁপাকাঁপি শুরু করে যেত যদি একাই কেউ যাইতো রাত্রিকালীন সময়। তো ভয় তো লাগতো এরকম একটা পরিস্থিতি যে পুল কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো ইনা চাচা আবার বলে যে তুমি যখন যাচ্ছিলা তখন কি কোনো প্যারানর্মাল কিছু ঘটছে? সাথে সাথে এই সাব্বির ভাইয়ের দাদু বলে যে আমি তো যাওয়ার সময় পুলটা একটু ঝাঁকনি দিল, ঝাঁকনি দেওয়ার পরে আমার অটোটা বন্ধ হয়ে যায়। সো বলে যে এটাই এর কারণ। পরবর্তীতে এখন পর্যন্ত ওর আসামিকে ধরা হয় নাই বিদায় এ মানুষকে এরকম আক্রমণ করতে থাকে। সো এই কথা শোনার পর এই সাব্বির ভাইয়ের দাদু ভুলেও আর ওই দিকে কখনো যায় নাই এবং অটো নিয়ে তো রাত্রিকালীন সময় আর উনি ভাড়াও মারে নাই, দিনের বেলা একটু করে ভাড়া মারতো। পরবর্তীতে উনি বয়স হওয়ার কারণে উনি আর অটো চালায় না, এমনিতেই বাসায় বসে থাকে, তার বা ছেলেপেলেরা আর কি কাজকাম করে এবং তিনি তাদের পরিবারে খায়। সে এইভাবে তার দিনকাল চলে যাচ্ছে। সো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লিসেনাররা কমেন্ট সেকশনে জানাতে বলবেন না, কারণ আমি আশা করি আজকে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর ঘটনা পেলে নিয়ে আসবো অবশ্যই। সো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেই ঘটনাটা শুনবার আগে আপনাদের সবাইকে বলছি মনোযোগ দিয়ে, কিছু কিছু নাম আমরা নিচ্ছি, সেই সব নামগুলো শুরুর থেকে চেষ্টা করবেন মাথায় রাখার জন্য, যাতে ঘটনার প্রেক্ষিতে আপনারা সেগুলো মিলাতে পারেন এবং আজকের সব ঘটনাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই প্রত্যাশা। সেদিন রেফায়েত ভাই হেঁটে যাচ্ছিল নন্দীপাড়ার আশেপাশের কোনো রাস্তা দিয়ে। যাবার পথে একদল মানুষ লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। সবসময়ই রেফাত ভাই লাশ দেখলে সেই লাশের পেছন পেছন যান এবং দাফন পর্যন্ত সাথে থাকেন, যদি সেটা তার ঢাকায় হয়। সে যাই হোক, তার পরিচিত হোক তার অপরিচিত হোক। এটা 2014 সালের ঘটনা। তো তিনি এরকম ফার্ম গেটে আসবেন, রওনা দিয়েছেন বাড়ি থেকে, কিন্তু হঠাৎ তাদের বাড়ির সামনে, তার বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর আগানোর পর নন্দীপাড়ার কোনো এক আশেপাশে মসজিদে একটি লাশ জানাজা হয় দুপুরে জোহরের নামাজের পর। তিনি জানাজা পরে সেখানে জানতে পারেন যে লাশ নিয়ে যাবে সীতাকুণ্ড। তো যেহেতু লাশটা ঢাকার বাইরে যাচ্ছে, তিনি আর দাফন কাজে যেতে পারবেন না। তো ভিড়ের মধ্যে থেকে একজন লোক তাকে বলে ওঠে, হুজুর কেমন আছেন? তো উনি চিনতে পারলেন যে ওনাকে খুব ভালো করেই চিনতে পারলেন, উনি তার পরিচিত একজন লোক। তো বলে, হ্যাঁ ভালো আছে, কি অবস্থা, কে মারা গেছে? তো বললো যে আমার চাচা মারা গেছে, তো আপনি আমাদের সাথে চলেন না, সীতাকুণ্ড চলেন, 2টা গাড়ি নিয়ে যাচ্ছি, প্লাস আপনার লাশের জন্য আলাদা একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু ফ্রিজিং কার পাই নাই তারা। তো টেনশন করবেন না, আমি সব কিছু বহন করব, তিনি বললেন। তিনি অভয় দিলেন। তো প্রথমে একটু ইতস্তত বোধ করার পর তিনি বলেন, টেনশনের কিছু না, আসলে আমার একটা বিশেষ কাজ ছিল ফার্ম গেটে। তো উনি আর 7-5 চিন্তা না করে তার সাথে রওনা দিয়ে দেন এবং মোবাইলে জানিয়ে দিলেন যে তিনি ওই বাসায় যাচ্ছেন না, সীতাকুণ্ডে রওনা হয়ে যান। তো তিনি আমল করতে করতে যাচ্ছেন। রওনা হয়েছেন দুপুর 3টার দিকে, তো সীতাকুণ্ডে পৌঁছান তারা রাত 3টার দিকে, কারণ মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজের ঝামেলায় তাদের অনেক দেরি হয়ে গেছে। গরমকাল, একেবারে সবাই ঘেমে অস্থির। কিন্তু সেখানে পৌঁছাবার পর সিদ্ধান্ত হয় এত রাতে কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে সকালবেলা। তো রিফায়েত ভাই হঠাৎ করে ইনভলভ হয়ে বলেন, দেখেন ফজরের নামাজের পর দাফন করা যায় কি না, লাশের অবস্থা তেমন একটা ভালো না, অনেক গরমে প্রবলেম হয়ে গেছে। আপনারা সিম্পল অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে এসছেন এবং অ্যাম্বুলেন্সের এসিতে খুব একটা কাজ হয়েছে বলবো না আমি, তো গরমে আরও ঝামেলা হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই দাফন করা ভালো এবং মুসলিম মানুষের লাশ যত তাড়াতাড়ি দাফন করা যায় তো এটাতে ততই ভালো আর কি। আর তাছাড়া আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর কবর যদি দিয়ে ফেলেন এবং কবরে যদি বৃষ্টিতে ভরে যায় তখন লাশ কিন্তু দাফনে আরও প্রবলেম হতে পারে। তো তার কথা শুনে
10 রকমের কথা আসলেও সবাই সিদ্ধান্ত নেয় হ্যাঁ ঠিক আছে ফজরের নামাজের পর জানাজা হবে, দাফন হবে আর কি। তো তারা ফজরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষ করে লাশ দাফন করার জন্য আপনাদের মানে ওনাদের পারিবারিক গোরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। তো অ্যাম্বুলেন্সের লাশের পাশেই কিন্তু ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে আর কি, আসলে সীতাকুণ্ডের আশপাশের কোনো এলাকা, পাশের রেফাত ভাই গাড়ির ভেতরে ছিল, যেহেতু গাড়িতে জায়গা ছিল না তাই লাশের পাশেই তিনি বসে গেছেন। আর সেই সিটের মধ্যে বসে যাওয়াটা দূর জার্নি করা খুব কষ্টের। তো তিনি লাশের পাশে বসেই দোয়া দুরুদ পড়ছিলেন এবং এক সময় তন্দ্রাতে চলে যান। তন্দ্রাতে গেলে প্রায় সময় তিনি খুব সামনের খারাপের কিছু একটা টের পেতে থাকেন, যেমন সামনের কিছু খারাপ কিছু ঘটতে চাইলে তিনি একটু আঁচ পেয়ে যান। ওই তন্দ্রার মধ্যে তিনি দেখেন একটা গরু একটা কবরস্থানে বাঁধা। তন্দ্রার মধ্যেই তিনি দেখছেন গরুটার মাথা নাই, কিন্তু গরুটা খুব ছটফট করছে, গরুটা কথা বলছে এবং বলছে বিশাল ক্ষতি হয়ে গেছে। তিনি এই জিনিসটা বারবার দেখছিলেন যখন তিনি গাড়িতে তন্দ্রার ভেতরে ছিলেন এবং লাশের খাটিয়ার ভেতর থেকে পেরেক মারার শব্দ তিনি পাচ্ছিলেন। মনে হতে লাগলো লাশের কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু উনি ভালো করে দুয়া পরে লাশের খাটিয়া থেকে উপরের ঢাকনাটা দেখে উনি ইজি সরাতে পারছেন। তিনি সরালেন এবং চেক করলেন। চেক করতে যাবেন এমন সময় সামনে যিনি বসেছিলেন তিনি বললেন হুজুর কি করতেছেন আপনি? তো রেফাত ভাই আর কিছু বললেন না, বললেন না কিছু হয় নাই। তিনি ঢাকনাটা লাগিয়ে দেন এবং বুঝলেন লাশ হতে কোনো প্রবলেম আছে কিনা। আসলে কিছুই নেই, সব তন্দ্রার খেলা। যাই হোক, মসজিদ থেকে সবাই জোরে জোরে কালিমা শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে ঢোকে। তো এই কবরস্থানটা খুব বেশি বড় না, পারিবারিক কবরস্থান। বড় জোর হলে প্রথম কাতারে 50টা কবর, এরকম 10টা কাতার। ওই এলাকা ভিত্তিক কয়েকজন জায়গা দিয়ে কবরস্থান করেছে আর কি। তো রেফাত ভাই কবরস্থানে ঢুকতেই দেখলেন কবরস্থানের দুই দেয়ালের দুই কর্নারে দুইজন মানুষ বসে আছে। তারা ঢুকছে না ভেতরে, তারা দেয়ালের উপরে দাঁড়িয়ে হাঁটছে কিছুক্ষণ পর পর, কিন্তু কারো দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। তারা হুবহু মানুষের মতো হাঁটছে, খুব দূরে না, লোকদের চোখে, মানে এটা খুব দূরে ছিল না, লোকদের চোখে পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু কেউ দেখছে না তাটা মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র রেফাত ভাই দেখছে। কবরস্থানের লাশ দাফনের সময় পাশের বাসা থেকে মহিলাদের কান্নাকাটি আসছে এবং রাস্তায় দাঁড়ানো কুকুরগুলোও কান্নাকাটি করছে। লাশ দাফনের ঠিক 15 মিনিট পর দুয়া শেষ হতেই তুমুল বৃষ্টি নামে, একাকার অবস্থা, ভিজে চুপচুপ অবস্থা। তো যেই লোক তাকে সীতাকুণ্ডে নিয়ে আসে তার নাম হচ্ছে ফারুক। তিনি বললেন হুজুর চলেন আমার বাসায়, একদম সাথেই কয়েকটি বাসা দেখা যায়, তো আপনি আমার বাসায় বিশ্রাম নেবেন, খাওয়া দাওয়া করবেন, বৃষ্টি যেহেতু নেমে গেছেন চলেন, আর সারা রাত তো অনেক কষ্ট হয়েছে। তো রেফাত ভাই দেখলেন তখনও সেখান থেকে দুইজন লোক সেই দেয়ালে হাঁটছে। তো তিনি তার বাসায় ঢুকে ফ্রেশ হন এবং সাথে সাথেই তাকে একটা রুম দেওয়া হয়, বলা হয় আপনি এইখানে বিশ্রাম নেন, আমি একটু পরে আসব। আর তখন সকাল 6টা বাজে, আর অনেক কষ্ট হয়েছে জ্যামের ভিতরে, আর যেভাবে আসছেন অনেক কষ্ট হওয়ার কথা। তো লোকটা তাকে তার বাসায় নিল। এই কবরস্থানে যে দুইজন লোক দেয়ালে হাঁটছিল তারা 2টা বাড়ি পরেই কবরস্থানের উত্তর দিকের দেয়ালে তারা হাঁটছিল। রেফাত ভাইটা ক্লিয়ার করে বললেন যে কবরস্থানের উত্তর দিকে তারা হাঁটছিল। তিনি বিছানায় শুয়ে একটু শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি একটা বাচ্চার চিৎকারে ঘুম ভাঙেন। তো বাচ্চাটা কান্না করছে। তো ফারুক যে লোক ফারুক ভাই তাকে নিয়ে আসছে, সে জিজ্ঞেস করছে বাচ্চাটাকে কি হয়েছে। তো রেফাত ভাই দাঁড়িয়েছিল দূরে। তো বাচ্চাটা বলে যে ভূতের বাসা থেকে ওই ভূতটা ইট ছুঁড়ে মেরেছে, তার কপাল ফুলে গেছে। তো রেফাত ভাই সকালের নাস্তা খেয়ে জিজ্ঞেস করেন আপনারা ঢাকা রওনা হবেন কখন? তো ওই ফারুক ভাই বলে আমরা আসলে মিলাদ না পড়ে যাচ্ছি না, 3 দিন থাকতেছি, আপনি দয়া করে আমাদের সাথে থাকেন, কষ্ট করে আবার সেই জ্যাম পার হয়ে যাবেন, আপনি আমাদের বাসায় গেস্ট তো থাকেন এখানে, একসাথে যাবো না, যেহেতু আসছি একসাথে, আমরা একসাথেই যাবো না, এই 3 দিন একটু ম্যানেজ করেন। রেফাত ভাই বলেন আসলে তিনি এইসব জিনিস তিনি অ্যাটেন্ড করেন না, তিনি দোয়া করবেন, 3 দিন থাকবেন, কিন্তু কিছু জিনিসের ব্যাপারে তার একটু ঝামেলা আছে, বিধায় তিনি অনেক কিছু অ্যাটেন্ড করতে পারবেন না। তো এটা রেফাত ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, যাকে তিনি এক ফাঁকে জিজ্ঞেস করলেন আসলে ভূতের বাড়ি কোনটা, কাহিনী কি? তখন সেই ফারুক ভাই বলেন আসলে যে হুজুর আমার ফুপাতো ভাই, আমার আপন ফুপাতো ভাই কবরস্থানের দিয়ে যে বাড়িটা দেখেছিলেন উত্তর দিকে দেয়ালের সাথে বাড়িটা ওদের, সেখানে থাকে। আর আমার ফুপাতো ভাইয়ের কিছু প্রবলেম আছে, ও যেখানেই যায় তাকে ওখানে যেখানেই যে ওই বাসাটার নিচে যেই যাক না কেন তাকে কিছু না কিছুতে আঘাত করে। আর ওর বউ সন্তান সম্ভবা এখানে থাকে না,
তো বলেন কাহিনী কি, তো বলে একটু বলেন তো শুনি। তো বলে যে ফারুক ভাই বলে যে দেখেন আমি বেশি কিছু জানি না, তো যতটুকু জানি যে ও কুফরি টুফরি করতো, তো কুফরি তাকেও হয়তো কেউ করছে, যার কারণে এই অবস্থা, পাগল হয়ে গেছে এখন। তো পাগল হবে না তো কি, এরকম করে তো যে কেউই পাগল হয়ে যাবে, মানুষের ক্ষতি করে কে ভালো আছে। তো রিফাত ভাই এসব কথার মনোযোগ দেন না, তিনি বলেন আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি, সম্ভব? ফারুক ভাই বলেন দেখেন না যদি কিছু করতে পারেন হুজুর। তো ফারুক ভাই খুবই আগ্রহ দেখায় যে তার ভাইকে যদি কিছু করা যায়। তো রিফাত ভাই বলল আসলে ঘটনা তো অন্যরকম মনে হচ্ছে, আমার একটু দেখা করতে হবে তার সাথে, বাদ আসর যাই আমরা বাসায়। তো তাকে বাদ আসর নিয়ে যাওয়া হয়। তো আসরের নামাজের পর রিফাত ভাই সেই বাসায় ঢোকে। তো বাসাটা পুরোটাই খালি, শুধু দুতলায় মানুষ আছে বোঝা যাচ্ছে। তো নিচতলায় ঘের 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 শব্দ আসতেছে খালি ফ্ল্যাট থেকে। সিঁড়ির প্রথম স্টেপ দেওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন দেয়ালের এই পাশ ওপাশ থেকে শব্দ আসছে, দূর হও, দূরে চলে যা। তো রেফাত ভাই উপরে উঠেই তিনি দেখতে পান ছাদে যাওয়ার সিঁড়িতে ওঠার সেই সিঁড়িটা আছে, সেখানে দুজন লোক বসে আছে। রেফাত ভাইয়ের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। রেফাত ভাই নর্মালি ভয় পান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয় পান, কিন্তু এবার তিনি ভয়ও পান নাই। এবার তিনি বুকের ভেতরটা তার ধুক করছে, কেন জানি তার মায়া হচ্ছে ওই দুইজনকে দেখে। এমন না তাকে কোনো ক্ষতি করছে বা কোনো মানুষ তাকে ডিস্টার্ব করছে, এরকম এইসব কেসগুলোতে যারা ডিস্টার্ব করে তাদের প্রতি তার কখনো মায়া হয় না। তো তিনি কিছু না মনে করে দোয়া পরে একটা ফু দিয়ে, তার ভেতরে একটা ফু দিয়ে তিনি তাড়াহুড়ো করে বাসায় ঢুকবে, এমন সময় দেখে যে তিনি যখনই দোয়াটা পড়লেন তখনই ওই দুইজন তাড়াহুড়া করে ছাদের উপর উঠে যায়। তো তিনি ঘরে প্রবেশ করলেন বিসমিল্লাহ বলে, পড়ার সময় একটা সূরা পরে হাততালি দিয়ে তিনি ঘরে প্রবেশ করেন। তো প্রবেশ করার সময় ঘরের ভেতর থেকে মনে হচ্ছে দেয়ালের ভেতরে চাপা আছে হাজার হাজার লাশগুলা কান্না করছে, বলছে আমার ক্ষতি করিস না। তিনি তন্দ্রার সময় যা চিন্তা করছিলেন ঠিক এরকমই। তো ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ঘরের বড় রুমে দুজন মুরব্বী, তাদের তিনি সালাম দেন এবং তিনি তাদের পাশে একটা চেয়ার তাকে এনে দেওয়া হয়, তিনি বসেন। তো ফারুক ভাইয়ের পরিচয় করে দেন, যেটা আমার ফুপ্পি, এটা আমার ফুপা। তো ফুপি জিজ্ঞেস করেন তোরা কেমন আছিস। তো এই ফুপিরই কিন্তু ভাই মারা গেছেন, যার কারণে রেফাত ভাইয়ের সেখানে যাওয়া। তো তারও মন খারাপ দেখা যাচ্ছে। তো ফারুক ভাই বলছে ফুফু ওনাকে নিয়ে আসলাম আপনার সাথে দেখা করার জন্য, উনি আমার পরিচিত। তো কাকার লাশ দাফন করার সময় তিনি ঢাকা থেকে আসছে আমার সাথে। তো এর মধ্যে রেফাত ভাই দেখেন ফারুক ভাইয়ের ফুপুর পাশে একজন লোক দাঁড়ানো, সে বারবার রেফাত ভাইকে ইশারা করছে চলে যাবার জন্য। আর যেহেতু রেফাত ভাই বসেছিল, সে উঠছিল না, সে এটা দেখে মাইট দিবে এরকম একটা ইশারা করছিল। রেফাত ভাই দেখলেন তার মা একজনকে ডাক বললো যে সেলিমের রুমের কাছে যে দাঁড়াতো, সেই ছেলেটা সেখানে চলে গেল। তো সেই ছেলেটা হচ্ছে ওই যে ভুক্তভোগী সেলিম ভাই, তার ছোট ভাই। তো ফুহু বলল আগে আমার ছেলের অবস্থা দেখেন, ও এরকম ছিল না, 4 মাস যাবত অবস্থা, ওর বউয়ের বাচ্চা হবে, আমরা পাঠাই দিছি ওই বউয়ের বাপের বাড়িতে, ঘরে তুল কালাম করে একাকার অবস্থা, পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে। বলতে বলতে রুমের দিকে এগুচ্ছে, বলে যে বহু কবিরাজ দেখিয়েছি, কিছুই হয় নাই, কবিরাজরাও মুখ ফিরাই নিয়েছে, কত টাকা খরচ করেছে ওর পেছনে এই 4 মাসে 5 মাসে। তো তিনি রুমে ঢুকতেই দেখে যে রুমের ভেতরটা পটকা গন্ধ, পায়খানা প্রস্রাব করে সব জায়গায় একাকার অবস্থা, খুব বাজে অবস্থা এবং বমি করার মতো অবস্থা, রুমে ঢোকা যাচ্ছে না। আর মাঝে মধ্যে এই পায়খানা করে তিনি মানুষের মধ্যে বারান্দা দিয়ে ছিটায় দেয় আর কি, এরকম অবস্থা আর কি। বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করে, তাকে বেঁধে রাখা হয়েছে একটা শেকল দিয়ে, যাতে একটা সার্টেন মুভমেন্টই তিনি করতে পারেন। রাত হলে তিনি গান গায়, আবার কখনো কখনো জোরে জোরে চিৎকার করে। তো আসলে ফুফুর পাশে একজনকে তিনি ওই সময় বসে দেখেছিলেন দাঁড়িয়ে আছে। তো ওইখানে ওই মুরব্বী ফুপার সাথে দেখা করবার সময় তো সেলিম ভাই রুমে ঢোকার পরে যখন সেলিম ভাইকে দেখে, তখন সেলিম ভাইকে দেখছিল রেফাত ভাই বলল থাক আমি আর এখন দেখবো না, আমাকে বলেন ঘটনা কি। তো তাকে আবারও সেই ফুপার রুমে নেওয়া হলো। এই বয়স্ক লোকটাও এই টেনশনে একবার হার্ট অ্যাটাক করেছে। তো রেফাত ভাইকে বলা হয়, তিনি ওই রুমে আবার যেয়ে বসায়। তার ছেলে তাকে তার পাগল হওয়ার আগে যা বলেছে, যে সে মানুষের কাজ করে দিত, তার সাথে তো 2টা জিন ছোটবেলায় তার সাথে আসে, এই 2জন জিন তাকে বিভিন্ন সময় কাজ করিয়ে দিত, কাজ করিয়ে নিত এবং টাকার বিনিময়ে। তো তিনিও টাকা পাচ্ছিলেন এবং চলছিল তাদের সংসার। তার 2জন জিন আছে, তারা তার সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকে তিনি সবসময় কারো না কারোর সাথে কথা বলতো, এবং এটা শুরুতে সবাই ভয় পেল, পরবর্তী সময় আর কেউ ভয় পেত না। তো পরে জানা গেছে তার সাথে 2জন জিন সঙ্গী আছে, তারা তার সাথেই থাকে, তারা কোথাও তাকে ছেড়ে যায় না। তো রেফাত ভাই মিলাচ্ছে 2জনকে তিনি দেখেছিলেন,
তার সাথে থাকা সেই জিন দ্বারা তিনি মানুষের অনেক কাজ করে দিতেন, জাদু করা, মান করা ইত্যাদি, খারাপ কাজ ভালো কাজ সব কিছুই। অনেকের উপকার হতো, আবার অনেকের হতো না। তার কিছু কিছু কাজে তিনি এই পুকুরের পানি, ওই কবরে তাবিজ গোড়া গেড়ে ফেলা, শ্মশান থেকে হাড় সংগ্রহ করা, এসব উপকরণ তিনি জোগাড় করতো এবং তা দিয়ে কুফরি করে যাকে ইচ্ছা তিনি ক্ষতি করতে পারতো। আবার জাদু আবার আরেকজনের জন্য তিনি বানও মেরে দিত, কেউ বান মেরেছে সেটা ছুটিয়ে দিত। কিন্তু 2012 সাল থেকে তিনি এসব যাই করতেন, বাসায় অসুস্থ থাকতেন এবং টাকা পয়সা অনেক খরচ করেন, কিন্তু কোনো লাভ হয় নাই। 2012 সালের শেষের দিকে রাতের বেলা হঠাৎ একদিন চিৎকার, পুরা বাসা একাকার অবস্থা। এক করেছে তিনি সবাইকে, চিৎকার চেঁচামেচি করে তার সারা শরীরে হাত দিতে বলতে লাগলেন, আমাকে বাঁচাও আম্মা, ওরা আমারে মাইরা ফেলবে। তো জিজ্ঞেস করা হলে বলে যে তিনি একটা স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নে 3 জন লোক তার সামনে আসে, তারা তার মাথাটাকে একটা কাঠের গুঁড়ির উপর রেখে শরীর থেকে জবাই করে আলাদা করে দেয়। তিনি চিৎকার করতে থাকেন তার শরীর থেকে এবং ফিল করতে থাকেন গরম রক্ত তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যে থেকে সেটা টের পান। সেই রক্তগুলো ওই জন্তুগুলো হাত দিয়ে তুলে আবার তার শরীরে মেখে দিচ্ছে। তিনি ভয়ে ঘুম থেকে উঠে যান। সেই সময়ে রাতের বেলা পুরো বাসা কেঁপে ওঠে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। এরকম কম্পন আগে কখনো হয় নাই। তারা লক্ষ্য করলেন যে রুমে সেলিম ঘুমায় তার স্ত্রী সেই রুমে বারান্দায় ভর্তি লাল রক্ত। তারা অনেক ভয় পেয়ে যান এবং আল্লাহকে ডাকতে ডাকতে তারা এক রুমে জড়ো হয়ে যান সবাই। পরের দিন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। সেই কবিরাজ তার ব্যাপারে যেটা বলে, যেহেতু তিনি খারাপ কাজ করেছেন, কোনো ক্ষতি করেছে কাউকে, এখন বিষয় যে যাকেই সে ক্ষতি করেছে সে শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে, নতুন শক্তি নিয়ে যাকে ক্ষতি করেছে। এর মোকাবেলা করা সম্ভব বড় কোনো আলেম দ্বারা। সেলিম সাহেব অনেক নামাজ পড়তেন, সেদিন থেকে তার নামাজও বন্ধ। গালাগালি, গান গাইতো মাঝে মধ্যে একা একা, কিন্তু তখনও এতটাই এক্সট্রিম হয় নাই। তারা একজন বিজ্ঞ আলেমকে দেখাতে যাবেন, কিন্তু সে আলেম তাদেরকে আগেই মানা করে দেয়। তাদের এই অবস্থা হয় আরও ভয়ঙ্করভাবে 2013 সালের শেষের দিকে, যখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। তার স্ত্রীকে প্রায় সময় ছাদে পাওয়া যেত এবং যখনই ছাদে পাওয়া যেত সে শুধু একটা কথাই বলতো, তাকে মুক্তি দিতে। কেন এসব কথা বলতো তারা কেউ কখনো বোঝেনি। তার স্ত্রী কিছু খেত না, আর স্বপ্নে নাকি প্রায় সময় দেখতো তার বাচ্চাকে কে যেন তার পেট থেকে বের করে কেটে নিয়ে যাচ্ছে এবং বলছে, আজকে তোর বাচ্চা দিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। পরে তার বাবা মা তাকে বাসায় নিয়ে যায়। সেখানেও এসব দেখা কমলেও, কিন্তু সেখানেও তিনি কয়েকবার তার বাচ্চাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। কিন্তু এত কিছু তো মানুষ দেখে না, মানুষ সব কিছু বুঝতে চায় না। হঠাৎ একদিন নাকি সেই আলেম তাদেরকে যে আলেম তাদেরকে দেখতে মানা করে দিয়েছিল, সেই আলেম তাদেরকে ফোন দিয়ে বলে, দেখেন আমি খবর নিয়েছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আপনার ছেলে কুফরি করা ছেলে, সে কি করেছে খবর নেন তার কাছ থেকে। সে এমন এক অকাজ করেছে যার মাসুল আপনাদের পরিবার দিয়ে যাবে। সাবধান থাকেন, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আপনার ছেলের বউ এবং এই ছেলের বউয়ের সাথে সর্বদা একজন লোক রাখবেন। আপনার ছেলের আশেপাশে যেন কোনো ধারালো বস্তু না থাকে সেই ব্যবস্থা করবেন, এবং বাসায় যদি ভাড়াটিয়া থাকে তাহলে তাদের বিদায় করে দিতে পারেন, কারণ বলা যায় না কার কি ক্ষতি করে ফেলেন আর আপনারা বিপদে পড়ে যান। এরপর থেকে সেই যে ফোন আসলের পর থেকে ধীরে ধীরে তার এই দশা, তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। কন্ট্রোল করতে গেলে তিনি ঝামেলা করে বসেন। বাসার মধ্যে সারাক্ষণ কে যেন চিৎকার করত এবং বাড়ির চারিপাশে তখনও কুকুর কেঁদে যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা সেই বাসায় থাকার পর রেফাত ভাই এই ফারুক ভাইয়ের সাথে তাদের বাসায় ব্যাক করে। তো ফারুক ভাইদের বাসা থেকে ওই বাসায় দূরত্ব খুব বেশি হলে 50 ফিট, সব কিছুই দেখা যায়, পাশাপাশি বাসা। তো রেফাত ভাই মাগরিবের সময় হয়ে যাওয়াতে মসজিদে যে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কবরস্থানের পাশ দিয়ে আসবার সময় তিনি সেই বাসার ছাদের উপর লক্ষ্য করেন 2 জন দাঁড়িয়ে আছে, আর আর কে যেন তাদেরকে চাবুক দিয়ে মারছে। সেই চাবুকের শব্দ রেফাত ভাই স্পষ্ট শুনতে পাচ্ছে। তিনি ঘরে যান এবং দোয়া আমল করতে করতে তার ওস্তাদদেরকে ডাকেন। তিনি দেখতে পান আমলের সাহায্যে তার একজন ওস্তাদ তার সামনে আর একজন ওস্তাদ তার পেছনে দাঁড়িয়ে আছে। কথা বলেন একজন আর চুপ করে রইলেন একজন। বলছেন, তুমি ওই বাসায় কেন গিয়েছিলে? তুমি জানো না তুমি বিপথে চলে যেতে পারতে? সেই বাড়িতে একজন ছিল আমাদের থেকে, তার বিধায় তোমার কিছু হয় নাই। এরপর থেকে আমাদেরকে আগে জানিয়ে যাবে। বলো কি জিজ্ঞেস করবে? তখন রেফাত ভাই বলল, আমি এই ঘটনা শুনলাম, এই অবস্থা। তখন ঘটনা
আমার ঘটনা হচ্ছে তারা বলে যে আমাদের বের করতে হবে, তবে যা ঘটছে আর যাই ঘটেছে সাধারণভাবে ঘটছে না, লোকজন কিছুই বুঝতে পারছে না কি ঘটছে বাইরে থেকে তাদের সাথে। তো আমরা দেখি ওখানে কেউ আছে কিনা আর তাদের সাথে যোগাযোগ করা যায় কিনা। তো ফজরের নামাজ শেষ করে ঘরে আসতে রেফাত ভাই দেখেন একজন লোক একজন তাদের থেকে একজন ওস্তাদ তার রুমে থাকছিল, যে রুমে তিনি থাকছিল সেই রুমে বসে আছে। বলে দেখো এই সেলিম লোকটা খুব বাজে কাজের সাহায্যে একটা বিশাল ক্ষতি করে ফেলেছে। সে এক প্রাক্তন প্রেমিকা বিবাহ করার পর, অন্য জায়গায় বিবাহ করার পর সেই প্রেমিকার পেটের সন্তানকে মেরে ফেলেছে। কোন এক শ্মশানের ছাই মিলিয়ে পুতুলের ছবি এঁকে সে এই কাজটি করেছে। অনেক অর্থের বিনিময় করেছে তিনি, এবং তিনি আরেকজন জিনের সাহায্য শ্মশান থেকে নিয়ে এই হত্যাযজ্ঞ চালায়। সেই বাচ্চাটার জন্মের আগেই পেটের মধ্যে মারা যায়। সেই মেয়েটার স্বামী আরেকজনের সাহায্য নিয়ে তার এই ক্ষতি করে যাচ্ছে, তার সন্তানও যেন পৃথিবীতে ভূমিষ্ঠ না হয়। এই এক প্রকার প্রতিশোধ। এই প্রতিশোধের ক্ষতি যার করছে নিজেরাই করছে। সেলিম একজনের করছে, এখন সেলিমের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হচ্ছে। বলা যায় না সেলিমের সন্তানের সাথে সেলিমের স্ত্রীকেও মেরে ফেলতে পারে তারা। তুমি এসবের মধ্যে পড়ো না, সবসময় সব কিছুর ডিল করা যায় না। রেফাত বললেন সব মানলাম, কিছুই করলাম না, কিন্তু দুই পক্ষের প্রতিশোধের কারণে নিষ্পাপ শিশুটার কিছু হোক তা তো কাম্য না। শিশুটার কি দোষ? চাইলে শিশুটাকে কি বাঁচানো সম্ভব না? তো ওস্তাদ সর্দার বলে জানি না, কিছুই বলা যাচ্ছে না। ওদের মধ্যে থেকে যে আসছে সে আমাদের সাথে কথাই বলতে চায় না। অনেক কষ্টে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। এছাড়া সেলিমের সাথে যে জিন আছে ওরাও কিছু করতে পারবে না, ওরা এমনকি সেলিমের কাছেও তারা আসতে পারবে না, ভিড়তে পারবে না। তুমি দেখো তুমি কি করবে, চেষ্টা করো এসব থেকে নিজেকে দূরে রাখতে। আর যদি একদমই না পারো তুমি কথা বলে দেখতে পারো, আমরা থাকবো। তবে এই আমলের মাধ্যমে পাশ থেকে আমরা তোমাকে সাহায্য করবো, দেখো কিছু বের করা যায় কিনা। তো রেফাত ভাই সেদিন মিলাদের আগের দিন সেই বাসায় যায় এবং তার রুম থেকে সেলিম ভাইকে বের করা হয়। তিনি আগের থেকে বলে রেখেছিলেন তার 6-7 জন লোক লাগবে সেখান থেকে সেলিম সাহেবকে বের করার জন্য। তো সবাই তাকে ধরে গোসল করিয়ে পাক পবিত্র করা হয়, এবং যা খুব কষ্টদায়ক ছিল। 6-7 জন মিলে তার এই কাজগুলো করে। গ্লাভস পরে গোসল করানোর সময় সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ দেখা যায়। গোসল করানোর পর তাকে নিচতলার একটা রুমে নেওয়া হয় এবং পরিষ্কার করা হয় সেই রুমটা। রাত 10টার দিকে তাকে একটা গোল দাগ কেটে বসানো হয়। প্রায় 1 ঘন্টার আমল শেষে সেলিম সাহেব নর্মাল হয়। এই প্রথম তাকে নর্মাল দেখলো তার ভাই। সেখানে সেলিম সাহেবের ভাই উপস্থিত ছিল। তো সেলিম সাহেবের ভেতরে আসে সেই জিন যে তাকে শেষ করবার জন্য এখানে এসেছে। তিনি বলেন তুমি ডেকেছো ভালো কথা, এখানে আমার আসার উদ্দেশ্য সফল হয়েছে। তার স্ত্রীর বাচ্চা নষ্ট করেছি, এখন কিছুই করতে পারবে না। রেফাত ভাই ওস্তাদ বলে ওর কথা বিশ্বাস করো না, দেখো আরও কিছু বের করা যায় কিনা। তখনই সেলিম সাহেব মৃগী রোগীর মতো তরপাতে থাকে, এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে আবারও নর্মাল করা হয় ঘণ্টাখানেক চেষ্টা করার পর, এবং আরও কিছু রিচুয়াল পালন করার পর সেই জিন বলে যা হবার তা হয়ে গেছে। এখন যদি তাদের বাঁচাতে চাও তাহলে ইনসান দ্বারাই সম্ভব। এই কবরস্থানের 4 কর্নারে 4টা কাগজের মাধ্যমে তাবিজের মাধ্যমে গাঁথা আছে, তা উদ্ধার করে হয়তো তাদের জান বাঁচাতে পারো। তিনি সেদিন রাতে সেই 4 কর্নার থেকে 11টা করে মোট 44টা তাবিজ উদ্ধার করে। উদ্ধারের পর রেফাত ভাই সেই বাসায় যায় এবং দেখে সেলিম সাহেব যেই রুমে ছিলেন, এর মাঝখানে কিন্তু অনেক রিচুয়াল তিনি পালন করেছেন যা আমি বলছি না। সেলিম সাহেব থাকতো সেই রুমে তিনি পড়ে আছেন, বারান্দায় দাঁড়িয়ে আছে সেই জিন, যেই দুটা জিন আর কি। রেফাত ভাই বুঝলেন সব ঘটনা। পরদিন সকালে ফারুক ভাই আসলেন এবং বললেন আসেন তো ভাই সেই বাসায় যাই। সেই বাসায় যাওয়ার পরে সে রেফাত ভাইকে জানানো হয় কি কাজ করলেন আমি বুঝলাম না। আজ সকালে প্রচণ্ড ব্যথা ওঠে সেলিম সাহেবের স্ত্রীর। সকাল 9টার দিকে বাচ্চাটা অবস্থা খুব খারাপ হয় ব্যথার চোটে, পরে ডাক্তাররা পেট কেটে বাচ্চাটাকে মরা অবস্থায় বের করে। কেউ কি বুঝবে আসলে কিসের ভেতর দিয়ে গিয়েছে গত রাতে। সেলিম সাহেবের রুমের মধ্যে কান্না করছে, তিনি হাত পা নাড়াতে পারছেন না ব্যথায়, কিন্তু তার আচরণ স্বাভাবিক। কিন্তু এই কথাটাও তিনি রেফাত ভাই সেলিম সাহেবের মাকে বললেন না, দেখেন আপনার ছেলে তো নর্মাল অবস্থায় আছে। তারা জাস্ট একটা কথাই বলেছে যে আসল যা হওয়ার তা তো হয়ে গেছে, তো সব সময় সব কিছুর সলিউশন দেওয়া সম্ভব না। রেফাত ভাই সেখানে পারিবারিক কোনো সলিউশন দিতে পারেন নাই। সেদিন এদিক সেদিক ঘুরে সন্ধ্যাবেলা ফারুক সাহেবের গাড়ি যোগে তিনি ঢাকা রওনা হয়ে যান। অনেক সময় অনেক ধরনের সমাধান করা যায় না, হয়তো সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু এরকম নিষ্পাপ শিশু যে এরকম পারিবারিক
পারিবারিক ধুলোর মাঝখানে পড়ে যাবে, পারিবারিক চাপার মাঝখানে পড়ে যাবে, সেটা খুবই খারাপ গুনাহ। এই গুনাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু আমল এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে। প্রতিহিংসা একে অপরকে ধ্বংস করে দেয়। যেই ছেলে সেলিম সাহেবকে দিয়ে করিয়েছিল সে তখনই পঙ্গু হয়ে গিয়েছিল। সেলিম সাহেবও সেই পথে এগুচ্ছিল এবং তার শিশু দিয়ে তিনি পার পেয়ে যান কিছুতেই। যা শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা তাই। পরে সেলিম সাহেবের সাথে তার স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়। সমাজ অনেক কিছু মেনে নিলেও নিয়তি অনেক কিছু মেনে নিতে চায় না। তো এটা ছিল ঘটনা। আমি চলে যাচ্ছি মিশুর শেয়ার করা ঘটনায়। মিশুর বড় ভাই দীপু, তিনি এটা অনেক বেশ আগের ঘটনা, কিন্তু 85 সালের ঘটনা, 1985 সাল। সে সময় তিনি ভারতে পড়াশোনা করতেন এবং তিনি কলকাতায় থাকতেন তখন। তো ভালোই চলছিল তার সময়, পড়াশোনা করছেন এবং তার মাঝে তিনি তার শখ ছিল আঁকাআঁকি করা, আঁকাআঁকি করতেন এবং বেশ এই আঁকার জন্য তিনি বেশ সময় স্পেন্ড করতেন। বাইরে চলে যেতেন, পার্কে চলে যেতেন, বিভিন্ন জায়গায় গিয়ে আঁকাআঁকি করতেন তিনি। তার ইজেল এবং সব কিছু ছিল, ছোট একটা সেট আপ তার কাছে থাকতো সবসময়। তিনি প্রায় সুযোগ পেলে বিভিন্ন জায়গায় বসে আঁকতেন। এটার জন্য তার বন্ধুরাও তাকে খুব পছন্দ করতো এবং তাদের একটা গ্রুপ ছিল তারা সবাই এই আর্টিস্ট ছিল, তারা সবাই আঁকতো। তো তাদের সময়ে সময়ে বিভিন্ন জায়গায় আড্ডা বসতো, বেশ ভালো একটা সময় তারা স্পেন্ড করতো, পড়াশোনার মাঝেই এটা করতো। তো একদিনকার ঘটনা, সেদিন সন্ধ্যায় মিশুর ভাই বের হয়েছে, দীপু তখন বের হয়েছে, তিনি তার বন্ধুর সাথে দেখা করার কথা। তো বন্ধু তাকে আসতে বলছিল তার বাসার কাছে, মানে বন্ধুর বাসার কাছে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট বলতে খাবার হোটেল যেটাকে বলে আমাদের এখানে, সেরকম কাইন্ড অফ একটা রেস্টুরেন্ট বা ক্যাফে, যেখানে আমাদের লোকাল ফাস্ট ফুড এগুলো পাওয়া যায়, চা কফি পাওয়া যায়, এরকম একটা জায়গা। তো সেখানে আসতে বলেছিল। তাদের প্ল্যান ছিল তার বন্ধু আসবে এখানে এবং আসার পর তারা ওখানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে চা কফি খেয়ে সেখান থেকে চলে যাবে রাতের শোতে, সিনেমা দেখতে, লাস্ট নাইট শো, লেট নাইট শো। সিনেমা দেখে তার বন্ধুর বাসা ওই দিন তারা স্টে করবে। তার বন্ধু একটা স্টুডিও রুম নিয়ে থাকতো সেখানে, তো সেখানেই তারা স্টে করবে। তো এটাই ছিল প্ল্যান আর কি। তো যাই হোক, সে ওখানে চলে যায় সেই ক্যাফেতে। তখন সন্ধ্যা হয়ে গেছে এবং ওখানে গিয়ে এসে বসছে। তো তার বন্ধু তখনও পৌঁছায়নি এসে। তো সেই সময় তো আসলে মানে ছিল না, মানে মোবাইল ফোন ছিল না যোগাযোগ করার মতো, এরকম না যে বন্ধুকে এসে ফোন করবে। তো বসে আছে অনেকক্ষণ, সে একটা চা নিয়ে বসে চা খাচ্ছে এবং বন্ধুর আসার নাম নেই। তো খুব মানে হয়ে গেল, সে টেন্সড হয়ে গেল যে কী ব্যাপার, ফ্রেন্ড এখন আসতেছে না, সেই কঠিন অবস্থা। তো সে অনেকক্ষণ টেনশন করছে বন্ধু আসে না কেন। তো সে এক পর্যায়ে সে হোটেল থেকে বের হয়ে চায়ের দাম দিয়ে দিল, দিয়ে সে উঠে হাঁটাচলা করছে, আশেপাশটা দেখছে। তো দেখছে যেখানে তাদের যে রেস্টুরেন্ট, তার থেকে সামনে রাস্তা চলে গেছে একটা, বেশ একটু সামনে গিয়ে, বেশ খানিকটা সামনে গিয়ে একেবারে নির্জন হয়ে গেছে, বিশাল ঝাঁকড়া একটা গাছ এবং সেই পাশে বিশাল একটা গেট আছে এরকম। তো সে তাকায় দেখতেছে ওই জায়গাটা অন্ধকার। তো অনেকক্ষণ সে খেয়াল করলো ওই জায়গায়, মানে তার কাছে সিনটা অসাধারণ লাগছিল। মনে করছিল যদি আমি এটা আঁকতে পারতাম, কারণ রাস্তা ল্যাম্পপোস্টের আলোটা এমনভাবে পড়ছে, একটা অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। কিন্তু আসলে মানে তখন সেরকম সময়ও নাই। তো আবার ফিরে আসলো, দীপু চলে আসলো রেস্টুরেন্টে, এসে দেখছে তার বন্ধু আসে কিনা। তো বেশ খানিকক্ষণ পর দেখলো যে তার বন্ধু হন্তদন্ত হয়ে আসছে, এসে বলতেছে যে দোস্ত, কি অবস্থা, তুই তো অনেকক্ষণ বসে আছিস। তো আমি তো আসলে একটা কাজে আটকায় গেছিলাম রে। বলে কি? বলে যে আমার যে মামা, তার একটু সমস্যা হয়েছে, মামার বাসায় আমাকে যেতে হবে। তো তুই কি এক কাজ করবি, তুই আমার নিয়ে যা, আমার রুমের চাবিটা নিয়ে যা, তোকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আমার বাসায় যে তুই বসে থাক বা তুই ওয়েট কর। তো দীপুর কাছে একটু অস্বস্তি লাগলো যে সে ওখানে যাবে একা একা, কী করবে সেখানে, মানে একা একা বন্ধুর বাসায় যে, তো সে বসে থেকে তো কোনো লাভ নাই। তো সে দীপু তখন বলতেছে যে আমি এক কাজ করি, তাহলে আমি যাই অন্য এলাকায়, যে আমার ফ্রেন্ড আছে যে ওর সাথে দেখা করি এসেই। তো এই ফ্রেন্ড বলতেছে না না, তুই এটা দরকার নাই, তুই আমার বাসায় চাবি নে, তুই এক কাজ কর, তুই একটু পর শো শুরু হবে সিনেমার, তুই একেবারে যে সিনেমা দেখে তুই চলে আয় আমার বাসায়। আমি এর মাঝে আমার মামার বাসায় যাই, যে আমার কাজ সেরে আমিও আবার চলে আসবো বাসায়, তুই চিন্তাই করিস না, তুই আমার চাবিটা ধর। চাবিটা তাকে তার বন্ধু দিয়ে দিল, জোর করে চাবি দিল, বললো যে তুই চলে যা, তুই সিনেমা হলে চলে যা। তো দীপুর কাছে একটু খারাপ লাগতেছে, একা একা সিনেমা দেখবে যে,
বলছে যা 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 তুই যে সিনেমা দেখ, সিনেমা দেখে তুই রাতে ব্যাক করে চলে আসবি, তুই তো জানিস আমার বাসার ঠিকানা কোথায়। বলে এই যে মানে সে পুরো বুঝাই দিল লোকেশনটা এবং চাবিও তাকে দিয়ে দিল, বলে যে তুই দেখে তুই চলে আসবি, এসে তুই মানে ঢুকে যাস বাসায়, অসুবিধা নেই। আর আমি তো আসবই, অসুবিধা নেই, আমি এর আগেই চলে আসবো, আমার কাছে এক্সট্রা চাবিও আছে, আমি যদি আসি বাসায় তো আসলাম, আর নাহলে পরে আসবো, অসুবিধা নেই, মানে তুই চলে যাবি, আমার বাসায় চলে যাবি সিনেমা দেখে। তো দীপু অনিচ্ছা সত্ত্বেও সে চাবিটা নিল ফ্রেন্ডের থেকে। তার বন্ধু বলল, দোস্ত আমার খুবই ইমার্জেন্সি, মামার ওখানে যেতেই হবে, নাহলে কি তোর সাথে আমার প্ল্যান বাদ যায়। আজকে তো মুভি দেখার প্ল্যান করছি তোর সাথে, একসাথে মুভি দেখবো, রাতে আমরা আড্ডা দিব। তো যাই হোক, বেশি কিছু না দোস্ত, আজকে মুভি দেখাটাই হয়তো আমার বাদ যাবে, আমি রাতে অবশ্যই আসতেছি, তুই আমার বাসায় যা, বাসায় গেলে আমি রাতে আসতেছি, বা আমি চলে আসলে তো আসলাম আগে, তো আড্ডা হবে। তো দীপু তখন বলে, এক কাজ কর, বাদ দে না, আমি তাহলে আমার বাসায় চলে যাই, আরেকদিন আমরা মুভি দেখবো। বলে না না দোস্ত, তুই যা, অ্যাটলিস্ট তুই মুভিটা দেখ, আমরা রাত্রে আড্ডা দিচ্ছি, তাই। তো দীপু যাই হোক ওদের কাছ থেকে চাবিটা নেয়, চাবিটা নিয়ে তার ফ্রেন্ডের কাছ থেকে ফ্রেন্ডকে বিদায় দেয়, দিয়ে আরেকবার বুঝে নেয় তার বাসায় কিভাবে যাবে। তো এই বলে সেও বিদায় নেয়, দিয়ে হাঁটা ধরে। তো হাঁটতেছে সে মুভি থিয়েটারের দিকে, এবং সে চিন্তা করতেছে বেশ খানিকটা সময় আছে, আমি হেঁটে হেঁটেই যাই সিনেমা হলে। তো হেঁটে যাচ্ছে বেশ খানিকটা রাস্তায়, এবং রাস্তাটা দেখলো যে এক জায়গায় বেশ নীরব, যে রাস্তা দিয়ে সে যাচ্ছে মানুষজন খুব কম। এই শহরে সাধারণত এরকম নীরব রাস্তা কমই দেখা যায়। তো এক সময় সে পৌঁছায় গেল সিনেমা হলে, এবং সিনেমা হলে যে টিকিট কেটে সে ঢুকে গেল তার যেই মুভি দেখছিল সেটায়। তো মুভি শেষ হতে হতে কিন্তু বেশ রাত হয়ে গেল, মানে একেবারে লেট নাইট শো, সবচেয়ে শেষ শো যেটা ছিল, এবং 12টার সময় শো ভাঙছে, এবং রাত তখন বেরোতে বেরোতে বেশ আরও 2-1 মিনিট 5 মিনিট চলে গেছে। সো যখন বের হয়েছে তখন তো মানুষ কিছু থাকেই, মানে শো ভাঙছে, এবং সিঙ্গেল স্ক্রিন শো সেগুলো, তখনকার সময় এত বেশি ওরকম মাল্টিপ্লেক্স হয়তো ছিল না। তো বের হয়ে আসছে, বের হয়ে এসে দেখতেছে যে মানুষজন হেঁটে চলে যাচ্ছে এদিক ওদিক। তো সে হাঁটা ধরলো তার ডেস্টিনেশন উদ্দেশ্যে, একটু তাকাইছে এদিক ওদিক কোনো অটো পাওয়া যায় কিনা বা এরকম কিছু, দেখলো যে না, ওরকম কিছু নাই রাস্তায়। সে একটু তাকাচ্ছিল যে সে কোনো রিক্সাও পায় কিনা, মানুষ টানা রিক্সা ছিল তখনকার সময়, তো সেই রিক্সাও সে চোখে পড়লো না। দেখলো যে এখন মানে একদম নিশুতি হয়ে গেছে, যে রাস্তা দিয়ে হাঁটছে রাস্তার পাশে গাছ, এবং পাশে একটা বিশাল বাউন্ডারি ওয়াল, এবং তার ওই পাশে দূরে বাড়িঘর দেখা যাচ্ছে, ছাদটা, তো ওখানে হয়তো কিছু বসত বাড়ি আছে। তো ঝিঝি পোকা ডাকছে, বেশ বেশ স্ট্রংলি ঝিঝি পোকা ডাকছে, এবং রাস্তাটা নীরব, এখানে কোনো গাড়ি ঘোড়াও আসছে না রাত্রেবেলা, এবং বেশ পুরনো এলাকা, বুঝতে পারছে যে এই জায়গাটা যেখান দিয়ে সে যাচ্ছে বেশ পুরনো। রাস্তার বাঁ দিকে যে জায়গায় সে বাউন্ডারি ওয়াল দেখছে, বাউন্ডারি ওয়ালের ওই পাশে দেখতেছে বড় বড় গাছ, বেশ পুরনো গাছ, অনেক বয়স হয়ে গেছে গাছগুলোর, এবং সেই গাছগুলো একদম বড় বড় গাছ, এবং সেগুলোর উপর দিয়ে সেই যে জোছনার আলো, মানে চাঁদের আলো হালকা এসে পড়তেছে রাস্তার মধ্যে। আর হঠাৎ একটা গাড়ি সাট করে চলে যাচ্ছে পাশ দিয়ে, এগুলো থামছেও না, বেশ স্পিডে চলে যাচ্ছে পাশ দিয়ে। তো তার কাছে একটু অস্বস্তি লাগলো রাস্তা দিয়ে হাঁটতে, ঝিঝি পোকার শব্দ পাচ্ছে, এবং রাতের একটা মানে স্মেল, রাতের একটা স্মেল, এরকম একটা অবস্থা, মানে গাছপালা প্রকৃতির একটা স্মেল আছে, কিন্তু কুয়াশা পড়ে একটা স্মেল হয়। আর সময়টা এমন ছিল তখন শীত আসি করতেছে, এরকম একটা ব্যাপার, মানে অনেকেই এতটুকু ঠান্ডা একটা শাল গায়ে জড়িয়ে নেয়, এরকম একটা অবস্থা। কিন্তু দীপুর গায়ে কিছু ছিল না, সে শার্ট পরার জন্য তার একটু চিল্ড লাগতেছে। তো সে তাকাচ্ছে এবং মনে মনে আশা করতেছে যে হঠাৎ যদি একটা মানে এই রিক্সা পেয়ে যাই, মানুষ টানা রিক্সা, তাহলে উঠে পড়বো। মোটামুটি সে আন্দাজ করতেছে যে এই রাস্তা ধরে অনেক দূর সামনে চলে গেলে বাঁ দিকে মোড় নিতে হবে, তার যে ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশন অনুযায়ী সেখানে মোড় নিলে সে জানে যে সেখানে কিছু ছোটোখাটো দোকানপাট আছে, আর সেখানে চায়ের দোকান পেলে সে চিন্তাই করে নিচ্ছে যে একটু চা খাওয়া যাবে, চা সিগারেট খেলে হয়তো একটু ভালো লাগবে, এত দূর হেঁটে এসে, যেহেতু সে এখনও কিছু পায় নাই। তো এই চিন্তা করতে করতে সে হাঁটতেছে সামনের দিকে। তো বেশ খানিকটা হাঁটার পরে তার হঠাৎ বেগ হলো, মনে হলো যে একটু জল বিয়োগ করা প্রয়োজন। তো সে তাকাচ্ছে আশেপাশে, এবং অন্ধকার রাস্তায় একটু অস্বস্তিও লাগতেছে, গা শিরশিরও করতেছে যে এই জায়গায় কোথায় কি করব, মানে রাস্তার পাশে দাঁড়ায় যাবো এরকম ভাবতেছে সে। তো এর মাঝে বড় বড় গাছ, এবং বেশ বড় গাছ, পুরনো গাছ, বয়স্ক, সেই গাছগুলো মানে এরকম দাঁড়ায় আছে। তো চিন্তা করতেছে গাছের ফাঁকে যাবো কিনা। তো এরকম একটু তাকাইতে হঠাৎ তার চোখ পড়লো সামনে যে একটা দরজা, বেশ বড় একটা গেটটা কাইন্ড অফ লাইক লোহার গেট, এবং সেই গেটটার মাঝখানে যে পকেট গেটটা সেটা ফাঁক করা, মানে খোলা। তো সে চিন্তা করতেছে যে এটা কি কোনো মানে
মানে আছে না অনেক কারখানা থাকে বা এরকমই থাকে, এরকম কোনো জায়গা কিনা। তো এরকম হলে আমি একটু হেঁটে গিয়ে জিজ্ঞেস করতে পারি ওখানে দারোয়ান টারওয়ান থাকলে যে ভাই রেস্ট রুম আছে নাকি, বাথরুম থাকলে আমি একটু ইউজ করতাম। তো এই চিন্তা করতে করতে সে হেঁটে চলে যায় গেটের কাছে। তো গেটের আশেপাশে কিন্তু মানে পাশে কোনো বাতি নেই, মানে যে সেই রাস্তার যে স্ট্রিট ল্যাম্প সেটা নাই, বেশ খানিকটা দূরে স্ট্রিট ল্যাম্প জ্বলছে এবং সেটার হালকা আলো আসছে। এবং এর জন্য গেটের মধ্যে কি লেখা আছে এটাও ঠিক মতো সে পড়তে পারতেছে না। তো সে গেটের ফাঁক করা পকেট গেট, সেটা হাত দিয়ে ধাক্কা দিল, ক্যাচ করে আর একটু খুলে গেল। ভেতরে দেখতেছে অন্ধকার অন্ধকার, এবং সে এখান থেকে যতটুকু দেখতে পারতেছে আকাশের আলোয় মানে চাঁদের আলোতে একটা পিচ ঢালা রাস্তা চলে গেছে, গাছপালা দুই পাশে। তো সে চিন্তা করলো যে এখানে কেউ আছে নাকি, সে জিজ্ঞেস করলো একবার কেউ আছেন। তো অন্ধকারের মধ্যে একেবারে নিস্তব্ধ জায়গায় মনে হলো যে তার কাছে সে নিজেই নিজেকে প্রশ্ন করলো, এরকম একটা অবস্থা, যেহেতু মানে কোনো রিপ্লাই কিচ্ছু নাই। তো একবার কি মনে করে একবার ভাবছে ঢুকবে কি ঢুকবে না, পরে চিন্তা করলো আমি ঢুকি, সামনে যে ঝোপের মধ্যে দাঁড়ায় যায় আমার মতো কাজ করি। চিন্তা করে সে আস্তে করে পা দিয়ে ঢুকে গেল সেখানে গেটের ভেতরে, ঢুকে হেঁটে যাচ্ছে। তো একটু সামনে গিয়ে দেখলো যে অনেক ঝোপঝাড় শুরু হয়েছে দিকেই, এবং সে একটা ঝোপের পাশে দাঁড়ালো, তার মতো সে দাঁড়ায় কাজ করলো। কাজ করে সে যখন নাকি একটু মানে স্বস্তি বোধ করতেছে, কারণ তখন ঠান্ডার সময়, তো সে আস্তে করে উঠে দাঁড়ায় তাকালো গেটটা দেখা যাচ্ছে তার থেকে, যেখান থেকে সে ঢুকছে তার থেকে এই তো 7 থেকে 8 ফিট দূরে গেটটা, এবং সেই রাস্তা ওই যে এভাবে ফাঁক করা, সেই পকেট গেটটা খুলে আছে, বাইরের রাস্তা দেখা যাচ্ছে, এবং সেই ঝিঝির শব্দ। আর ভেতর দিকে তাকালো, দেখলো অনেক দূরে মনে হচ্ছে যে একটা ল্যাম্পপোস্টের আলো সেখানে পড়ে আছে, মানে একটা ল্যাম্পপোস্ট জ্বলছে। তো সে ভালো মতো তাকায় দেখলো যে ওখানে কি, দেখলো যে ঝোপঝাড় এরকম, এবং রাস্তাটা চলে গেছে অনেক দূর, কিন্তু জায়গাটা দেখতে অনেকটা আর্টিস্টিক লাগছে তার কাছে, এবং গাছগাছালির ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়তেছে। তো কেন জানি তার একটু মনে হলো একটু হেঁটে যাই সামনে, কি অবস্থা দেখি। মানে তার মনের মধ্যে একটা অন্যরকম দৃশ্য তৈরি হচ্ছে, মনে হচ্ছে যে এরকম দৃশ্য যদি আঁকা যেত বসে, অসাধারণ লাগতো। মানে রাস্তাটা পিচঢালা রাস্তা, আস্তে করে বাঁক খেয়ে চলে গেছে সামনে। তো সে হাঁটছে, হেঁটে হেঁটে সামনে গেল। তো সামনে যেতে যেয়ে বেশ খানিকটা সামনে যখন চলে গেছে, সে দেখলো যে যেখানে ল্যাম্পপোস্টটা আছে সেই ল্যাম্পপোস্টটা পার হয়ে গেছে, আর একটু সামনে গেছে। সামনে গিয়ে সে দেখতেছে দূরে একটা লোক বসে আছে। তো সে ভাবলো যে এই লোকটা মোস্ট প্রবাবলি গার্ড, মানে সে যে গেটে, সেই গেটের গার্ড মনে হয় এখানে এসে বসছে, এরকম কিছু। কেন যেই লোকটা বসে আছে দেখে মনে হচ্ছে যে সে একটা মানে ইসের মতো পরা, কাইন্ড অফ কুর্তা আর একটা পায়জামার মতো পরা, মাথার মধ্যে একটা কাইন্ড অফ পাগড়ির মতো বাঁধা বসে আছে। এবং দেখে বোঝা যাচ্ছে হালকা আলো এসে পড়ছে সেখানে, যে ওই পাশে যে ল্যাম্পপোস্টটা ছিল সেই ল্যাম্পপোস্ট থেকে হালকা আলো এসে তার গায়ে পড়ছে লোকটার। তো লোকটার হাতের মধ্যে একটা লাঠি আছে, একটা লাঠি ধরে বসা, লোকটা বসে লাঠি দিয়ে এরকম করে ধরে রাখছে। সে আস্তে আস্তে হেঁটে লোকটার কাছে গেল, চিন্তা করছে, দীপু চিন্তা করতেছে লোকটাকে জিজ্ঞেস করবে যে ভাই এটা কোন জায়গা, কি ব্যাপার এই। তো এই জিজ্ঞেস করতে গিয়ে দেখলো লোকটা সে কাছে আসতেই তার দিকে ফট করে তাকালো চোখ তুলে, এবং মানে তার কাছে অবাক লাগলো, দেখে মনে হলো যে লোকটার চোখ দুটো জল জল করতেছে আলোতে, মানে জল জল বলতে মানে চকচক করতেছে, মানে হালকা আলো পড়ে মনে হচ্ছে চমকাচ্ছে সাদা অংশটা চোখের, তার কাছে একটা অন্যরকম লাগলো। তো লোকটা তার দিকে তাকাই থাকলো, লোকটার মুখে দাঁড়িয়ে আছে চাপ দাড়ি লোকটার, এবং পাকা চাপ দাড়ি, এবং তার দিকে তাকায় খুব গম্ভীরভাবে বলল যে তোর কাছে কি রুটি আছে, মানে একবার তোর কাছে কি রুটি আছে, রুটি থাকলে রুটি দে আমারে। তো দীপুর কাছে একটু অস্বস্তি লাগলো, আর লোকটার ভাষাটা কেমন জানি একটু মনে হচ্ছে গ্রাম অঞ্চলের ভাষা, মানে শহরে এই ভাষাটা সহজে সবাই বলে না, আর সে যেই শহরে আছে সেখানকার ভাষাটা একটু অন্যরকম। দীপু তো বাংলাদেশের ছেলে, বাট তার কাছ থেকে কলকাতার যে লোকাল ভাষা সেরকমও না, মনে হচ্ছে যে একটু গ্রামের ভাষা। তোর কাছে রুটি থাকলে আমারে দে। তো দীপু একটু মানে হতবাক হয়ে গেছে, সে চিন্তা করতেছে যে এটা কি শুনলাম, রাতের বেলা এরকম নির্জন জায়গায় বসে বলছে রুটি থাকলে আমারে দে। দীপু বলতেছে আমার কাছে রুটি নাই, কোত্থেকে রুটি আসবে, আমি যে যাচ্ছি এটা কি আপনার, এটা কোনো কারখানা নাকি, জায়গাটা খুব সুন্দর, আমি একটু দেখি। তো লোকটা কিছু বলতেছে না, মুখটা এরকম নাড়াচ্ছে তার দিকে, মানে মুখটা এরকম নাড়া, অনেকক্ষণ তাকায় থাকলো আর মাথা নাড়লো, কিছু বললো না। তো দীপু আর কোনো কথা না বলে আস্তে ধীরে সামনের দিক যাওয়া শুরু করলো, সে মনে করলো লোকটা সম্মতি দিছে তাকে যেতে সামনে। তো সে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, বেশ খানিকটা পার হয়ে আসছে রাস্তা, হঠাৎ করে পিছন থেকে জোরে শুনলো যে আর সামনে যাইস না, আর সামনে যাইস না।
তো আর সামনে যাইস না যে তাকে বলছে, বেশ মনে হচ্ছে কিন্তু যে একেবারেই তার কাছ থেকে বলতেছে, বাট সে কিন্তু বুঝতেছে লোকটার সাথে তার ডিস্টেন্স প্রায় 30 ফিট, এতখানি দূরে। একটু অস্বস্তি লাগলো দীপুর কাছে, কিন্তু সে চিন্তা করছিল সে ফিরে যাবে, কিন্তু তার চোখে হঠাৎ করে এমন একটা জিনিস পড়লো যে তার ফিরে যাওয়ার ইচ্ছাটা উবে গেল। কারণ সে সামনের দিক তাকায় দেখতেছে চাঁদের আলো পড়ছে, বেশ বিশাল আকৃতি মনে হচ্ছে তার কাছে, একটা সামনে সোজা একটা বেশ বড় কাইন্ড অফ লাইক টাওয়ারের মতো, চারিপাশে গোল হয়ে এরকম একটা টাওয়ারের মতো, এবং সেটাতে ওঠার জন্য সিঁড়ি আছে। তো দীপু কিন্তু এরকম দেখে নাই কখনো, তার চোখে এরকম জিনিস পড়ে নাই কখনো, যে এটা কি, সে অবাক হয়ে গেল। অনেকটা মনে হচ্ছে দূরে একটা অ্যাম্ফি থিয়েটার, বড় একটা অ্যাম্ফি থিয়েটারের মতো দূর থেকে মনে হচ্ছে। তো অ্যাম্ফি থিয়েটার তো বিশাল আকৃতির হয়, তো সেরকম বড় আকৃতির না, বাট তার থেকে ছোট, কিন্তু অ্যাম্ফি থিয়েটারের মতো আবার একটা সিঁড়ি উঠে গেছে ধাপে ধাপে সেদিকে, এবং চাঁদের আলো পড়ে সেই যে গোল যে আকৃতিটা বা যেই জিনিসটা, সেটার চেহারা অন্যরকম হয়ে গেছে। তার গায়ে সবুজ হয়ে জন্মাইছে গাছপালা বা সবুজ শ্যাওলা ছোট ছোট গাছপালা, এগুলো জন্মাই গেছে। একটা অন্যরকম অপার্থিব একটা 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 স্থাপনার মতো লাগতেছে, অপার্থিব স্থাপনার মতো জায়গাটা। সিঁড়িটার মতো চাঁদের আলো ঝকঝক করতেছে, এবং চাঁদের আলো যে পড়ছে মনে হচ্ছে পাথর এবং পুরনো কংক্রিটের মতো, একেবারে ধূসর টাইপের একটা কালার চলে আসছে চাঁদের আলো পড়ে, কালচে টাইপের। তো এই জিনিস দেখে দীপুর মাথা অন্যরকম হয়ে গেল। সে চিন্তা করলো, আরে এটা কি, আশ্চর্য একটা ব্যাপার। সে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো সামনের দিকে। সে পেছনে তাকে যে বলছে দিকে যাইস না, আর সেটা সে আর খেয়াল নাই তার। সে কিন্তু হেঁটে হেঁটে চলে গেছে। এখানে কিন্তু টোটাল প্রাকৃতিক পরিবেশ, তাকিয়ে দেখতেছে বড় বড় গাছ চারপাশে, এখানে কোনো বাড়িঘর নাই, শুধু ওই মাঝখানে বিশাল আকৃতিটা, এবং তার পাশে কংক্রিট দিয়ে ওইটাকে ঘিরে রাখছে আরও একটা জায়গা, অ্যাক্সেস রিংয়ের মতো একটা, মনে হচ্ছে একটা সার্কেল, কংক্রিট টাইপের বা কংক্রিট বা পাথর কিছু দিয়ে তৈরি করা একটা বিশাল সার্কেল তার পাশে, এবং মাঝখানে একটু নেমে গিয়ে মাঝখানে সেই অ্যাম্ফি থিয়েটারের মতো উঠছে, একটা সিঁড়ি চলে গেছে ওটার মধ্যে। পুরোটা কিন্তু একটা সার্কেল, গোল সার্কেল, অ্যাজ ইফ যে পুরো যে সার্কেলটা ওইখানেও মানুষ বসে মাঝখানের কিছু একটা দেখতে পারে এরকম। তো সে হাঁটতে হাঁটতে একেবারে সিঁড়ির গোড়ায় চলে আসলো। তার কাছে কিন্তু পেছনের সেই চিৎকার আর মনে নাই। আবার হেঁটে হেঁটে যাচ্ছে সিঁড়ি দিয়ে। দীপু একেবারে নিজের অজান্তেই কাইন্ড অফ সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো সে, এবং সে সিঁড়ি পার হয়ে একদম সিঁড়িটা হাঁটতে হাঁটতে মধ্যবর্তী স্থান পার হয়ে একেবারে মূল যে গোল স্থাপনাটা সেটার কাছে চলে আসলো। এখানে এসে সে দূর থেকে দেখতেছে, মোটামুটি কাছে, দূর থেকে বলতে মোটামুটি কাছেই চলে আসছে। সেখানে সে দেখতেছে সেই যে ওইটার সারা গা বেয়ে তৈরি হয়েছে, গাছপালা উঠছে আর কি, কাইন্ড অফ লাইক বিভিন্ন পরগাছা টাইপের উঠে গেছে, পুরো সবুজ হয়ে গেছে জায়গাটা, চাঁদের আলো তো অন্যরকম লাগতেছে। দীপু কিন্তু ভুলে গেছে এখানে সাপ থাকতে পারে, এই থাকতে পারে, পুরনো একটা স্থাপনা, এটা কি সে ভাবার চেষ্টা করতেছে। আরেকটু কাছে চলে গেল, দেখলো যে সামনে একটা ঢোকার মতো দরজার মধ্যে কোনো দরজা নাই আর কি, ফাঁকা জায়গা দরজার মতো। তো সেটা দিয়ে সে আস্তে করে ঢুকে গেল ভেতরে। ঢুকে সামনে এসে সে দেখতেছে একটা জায়গা, সেটা চারপাশে গোল, এবং মাঝখানে একটা বেশ ডিপ একটা কুয়ার মতো আর কি, লাইক একটা মনে হচ্ছে হঠাৎ করে নিচের দিকে খোড়ল, এবং সেই খোড়লটার মধ্যে সে তাকায় দেখতেছে চারিপাশে আবার যে একটা গর্তের মতো, গর্তের চারপাশে আবার কয়েকটা ছোট ছোট দরজার মতো আছে। কেমন যেন জিনিসটা কেমন যেন অসুখ টাইপের একটা জিনিস, তার কাছে কেমন যেন গা কাটা দিয়ে উঠলো জায়গাটা দেখে, কেমন যেন একটা অবস্থা। এবং চাঁদের আলো পড়ে আরো অন্যরকম হয়ে আসছে জায়গাটা, এবং ঠান্ডাটা মনে হয় এখানে অনেক বেশি, সে যে ঠান্ডা ফিল করছিল আগে তার থেকে বেশ অনেক ঠান্ডা। কারণ তখন কিন্তু ঠান্ডা কেবল শুরু হচ্ছে, লাইক নভেম্বর মাস, আর 85-এর দিকে নভেম্বরে মোটামুটি একটু ভালোই ঠান্ডা থাকতো। তো এখন কিন্তু ওরকম ঠান্ডা থাকে না, বাট তখন ভালোই ঠান্ডা থাকতো। তো বেশ ঠান্ডা, এই জায়গাটা আরও বেশি ঠান্ডা, মনে হয় যে অনেক কয়েক ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে আরও। তো দীপুর গায়ে কাটা দেওয়া শুরু করছে ঠান্ডায়, এবং মাঝে মাঝে বাতাস বয়ে আসতেছে, হু শব্দ আসতেছে। দীপু কাইন্ড অফ লাইক স্পেল বাউন্ড হয়ে গেছে, কারণ সে তো আঁকাআঁকি করতো। তার মনে হচ্ছে যে এখনই সে এঁকে ফেলে, তার কাছে ওই দিন তার সরঞ্জাম নাই, থাকলে হয়তো সে বসে আঁকা শুরু করতো ওই জায়গায়। হঠাৎ সে একটা শব্দ পেল, কেমন জানি একটা কচর 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 শব্দ হচ্ছে। সে চিন্তা করছে ব্যাপারটা কি। সে ভালো মতন একটু এদিক ওদিক তাকালো, কিচ্ছু নাই, কচর কচর শব্দ কোত্থেকে আসতেছে। আর একটু সামনে হেঁটে গেল, যে সেই যে গর্তটা আছে, গর্তটার কর্নারে মনে হচ্ছে, ভালো মতো একটু তাকায় দেখলো ওখানে মনে হচ্ছে যে কেউ একজন বসে আছে, সে গর্তের ভেতরে একজন বসা।
সে একটু খেয়াল করলো যে কে বসা, মানুষ। একটু আগে দেখলেন মানুষকে দেখে আসছে গার্ড কে বসা, এখানে কে বসা। তো দেখতেছে যে বসা তার শরীরে মনে হচ্ছে যে সে পিঠের মধ্যে আলো পড়ছে এবং সে মানুষটা খালি গায়ে, তার গায়ে জামা নাই। তো সে চিন্তা করলো যে এখানে কি কোনো ভব ঘুরে সেখানে থাকার চেষ্টা করতেছে। তো একদম কাছে এসে দীপুর কিন্তু আসলে বলার সাহস হচ্ছে না যে কে বা কিছু, কারণ সে দেখতেছে একটা খালি গায়ে মানুষ এবং চাঁদের আলোতে পড়ে সেই তার যে ঘন মানে কালো গায়ের রংটা বেশ কৃষ্ণ বর্ণের একটা গায়ের কালার, সে মানে বুঝতেছে না যে এই মানুষটা কি আসলে কোনো এখানকার ক্লিনার বা ভবঘুরে বা কিছু এরকম সে বলতে পারতেছে না। হঠাৎ করে দীপুর দিকে তাকালো। দীপু একেবারে তার না সারা শরীরের সমস্ত রোম দাঁড়ায় গেল, তার শিরদা বেশ ঠান্ডা স্রোত বয়ে গেল, কারণ যেই মানুষটা তার দিকে তাকাইছে সে দেখতে আসলে মানুষের মতো না, বেশ ভয়ঙ্কর চেহারা। চোখগুলা মনে হচ্ছে একটা খোড়লে ঢুকে গেছে এবং সেখানে ভালো কিছু দেখা যাচ্ছে না, মানে ভালো মতো ভিতরের অংশ কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কালো খোড়ল দুটা। মুখের কাছে দাঁতগুলো মনে হচ্ছে শোচালো এবং দাঁতের মধ্যে যে কিছু লিকুইড লেগে আছে এটা বোঝা যাচ্ছে, কারণ চাঁদের আলো পড়ছে সেখানে, এবং দাঁতগুলো শোচালো। সে ভালো মতো খেয়াল করে দেখলো যে লোকটার সামনে একটা মানুষের শরীর পড়া এবং সেটার বিভিন্ন অংশ রক্তাক্ত। আসলে প্রচণ্ড রকমের ভয় পেয়েছে দীপু আসলে তখন রিয়েলাইজ করলো যে এই যে এটা জিনিসটা যাই হোক, সে মানুষ হোক বা যাই হোক, সেই জিনিসটাকে খাচ্ছিল এখানে বসে। তো সে ভয়ে একেবারে মানে 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 তার আসলে দিশা হারায় ফেলছে। সে চিন্তা করতেছে কি করবে। এই সময় সে দেখলো যে ওই যে জিনিসটা যে কামড়ায় খাচ্ছিল সে দুই লাফে ওখান থেকে দুইটা লাফ দিয়ে একেবারে সেই খোড়ল যে গর্তটা ছিল সেখান থেকে বের হয়ে আসছে, এসে তার সামনে দাঁড়াইছে। মানে সে যেদিক দিয়ে বের হয়ে যাবে দৌড় দেওয়া, দীপু চিন্তা করছে দৌড় দিয়ে বের হয়ে যাবে, সেখানে সামনে দাঁড়াইছে এবং তার সামনে একটা শব্দ করতেছে। শব্দটা কেমন ঘ্যাস ঘ্যাস টাইপের শব্দ, মানে অ্যাজ ইফ তাকে আক্রমণ করবে এরকম, এবং সে মানে এরকম নিচু হয়ে বসছে দুই হাত মাটিতে দিয়ে তাকে আক্রমণ করবে এরকম। এই সময় সে প্রচণ্ড জোরে একটা হুঙ্কারের মতো শুনলো তার পেছনে। সেই যে লোকটা যে ওখানে দেখে আসছিল দেখলো যে সেই লোকটা ওই যে গেটের কাছে সে ওখানে হেঁটে আসছে, হাতে একটা লাঠি, এবং এসে সে হুঙ্কার দিয়ে লাঠিটা দিয়ে মাটির মধ্যে প্রচণ্ড জোরে ধপ করে একটা বাড়ি মারলো, মানে মুখ দিয়ে শব্দ করে বাড়ি দিল। তার এই আসার শব্দে সেই যে ক্যারেক্টারটা ছিল, সেই যে একটা মানে সেই যে ভয়ঙ্কর জিনিসটা যেটা একটা লাফ দিয়ে ওইখান থেকে যে পড়লো আবার গর্তের মধ্যে পড়ে, সে ওই যে বডিটার দিকে ছিল সেটার পাশে যে সটকে গেল দেওয়ালের সাথে, এবং ওখান থেকে সে কেমন একটা ফোঁস খ্যাঁ করতেছে, ওখান থেকে সরতেছে না। তো সেই যে গার্ড টাইপের লোকটা ওখানে আসলো, এসে দীপুকে শুধু বলল যা যা, এভাবে বললো, মানে সে জোরে তাকে কমান্ড করতেছে যা, লাঠি দিয়ে এরকম দেখায়। তো দীপু খেয়াল করলো লোকটার চোখ পুরো জল করতেছে এবং সেই চোখের মধ্যে মনি নাই, যে তাকে বলছে যা, তার চোখের মনি সে দেখতে পারতেছে না, পুরো জলে অংশ সাদা। দীপু ওখান থেকে ঝেড়ে দৌড়ায় বের হয়ে গেল এবং সে পাশ দিয়ে যাওয়ার সময় ওই লোকটাকে যখন ক্রস করে গেছে পাশ দিয়ে, সে একটা আতরের ঘ্রাণ পাইছে, মানে অন্যরকম একটা আতরের ঘ্রাণ লাগলো তার নাকে। এইটা সে বলতে পারবে না এটা কিরকম আতর বা ডিফারেন্ট, মানে আতরের একটা ঘ্রাণ পেয়েছে। সে দৌড়ায় পুরো সিঁড়িটা পার হলো, পুরো রাস্তা দৌড়ালো। সে যখন দৌড়ায় যাচ্ছে তার কাছে মনে হলো যে তার আশপাশ দিয়ে, তার মানে ডানে বামে মনে হলো কিছু মানুষ ক্রল করে দৌড়ে আসতেছে, বা কোনো প্রাণী যেমন বানর যদি ক্রল করে দৌড়ে আসে এরকম তার কাছে মনে হলো। সে বুঝতে পারছে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। তো এক সময় সে মূল দরজার উপরে এসে পড়লো, পুরো ধাম করে পড়ে কোনো মতে সে হাঁচড়ে পাছড়ে বেরোলো দরজার থেকে মেন রাস্তায় বের হয়ে দীপুর কাছে একটু শান্তি লাগলো, মনে হলো যে সে কোনো একটা মানে ভয়ঙ্কর জায়গার থেকে বের হয়ে আসছে। তো সে তারপরেও দৌড়ানো শুরু করলো, মানে তার বের হয়ে যাওয়ার দরকার সামনের দিকে। অনেক দূর দৌড়াচ্ছে, তার পায়ের জুতা পরা ছিল পায়ে এবং ঠাস ঠাস শব্দ হচ্ছে রাস্তার মধ্যে, পায়ে প্রচণ্ড ব্যথাও শুরু করলো একসময় দৌড়তে, কারণ দৌড় থামাচ্ছে না সে, তার হৃৎপিণ্ড মনে হচ্ছে যে মানে ফেটে যাবে এরকম প্রেশার, মানে আশেপাশে দম নিতে পারতেছে না। একটা সময় সে দৌড়াতে কখন যে রাস্তার মোড়ে আসছে, যে বাঁ দিকে টার্ন নিয়ে রাস্তা যেখানে গেছে ওইখানে এসে তার চোখে পড়লো দূরে একটা দোকান, টং দোকান, এবং টং দোকান দেখে তার মনে হলো নিঃশ্বাস ফিরে আসছে। সে দৌড়াইতে টং দোকানের সামনে এসে একেবারে পড়ে গেল প্রায়। তো ওখানে একটা ছোটো বেঞ্চি ছিল, বেঞ্চের উপরে যে পড়লো এরকম হাত দিয়ে। তো লোকটা ভয় পেয়ে গেছে যে কি হয়েছে দাদা, আপনি কি ব্যাপার, কোত্থেকে আসছেন, কি ঘটনা এরকম কেন? তো সে হাত দেখাচ্ছে দীপু বারবার যে একটু থামতে থাকে।
তো লোকটা একটু পরে পানি নিয়ে আসলো তার সামনে, একটা এসে বললো নেন এই জল আপনার মুখে দেন, জল মুখে দেন। তারপর লোকটাই ছুড়ে দিল মুখ তার দীপুর মুখে। তো ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি একটু অন্যরকম লাগলো তার কাছে। তো মুখে দেওয়ার পরে সে বসে হাঁপায় লোকটারে বললো যে ভাই আমি ওখানে ভয়ঙ্কর একটা জিনিস দেখে আসছি। তো লোকটা তখন তার বললো আপনি কোন রাস্তা দিয়ে এসছেন? এই রাস্তা সামনে? বলে যে হ্যাঁ। বলে বাপরে, আপনার তো সাহস আছে, ওখান দিয়ে তো রাতের বেলা কেউ চলাচল করে না, ওইটা একটা ভয়ঙ্কর রাস্তা, ওখানে একটা অনেক পুরনো কবরস্থান আছে অন্য মানুষদের, এবং সেখানে অনেক অনেক ভয়ের ব্যাপার হয়, ওখানে কেউ যায় না, সাহস করে যায় না, আপনি ওখান দিয়ে এসছেন এত রাতে? তো তখন দীপু বলল যে ভাই আমি সিনেমা দেখতে গেছিলাম, আমার বন্ধুর বাসা আসবো, তো এই রাস্তা। বলে যে তো লোকটা তখন বললো যে আর কী করবেন? তো ওখানে বসে লোকটা তারা পানি খেতে দিল, বললো আপনি জল খান, বলে পানি দিল। তো সে পানি খেয়ে লোকটার থেকে সে চা কিনে খেলো এবং সে সিগারেট খেলো, ধূমপান করলো। করার পরে সে কিছুটা ধাতস্থ হয়ে ভয় পাচ্ছিল। তো তারপর আরও ভালো লোকটার কাছ থেকে তার বন্ধুর বাসার ডিরেকশনটা পুরো শিওর হলো সে, যে কিভাবে যেতে পারে। ওইভাবে সে চলে গেল। তো সে যখন বন্ধুর বাসায় পৌঁছাবে, রাস্তার মোড়েই দেখতেছে তার বন্ধু বেরোচ্ছে, তার বন্ধুর বাসার যে গলিতে। সে দেখলো তার ফ্রেন্ড বেরোচ্ছে, তার ফ্রেন্ড তাকে দেখে বললো আরে তোর কি অবস্থা, তোরে খুঁজতে বেরোচ্ছিলাম আমি, মানে তোর জন্য তো আমি অনেক টেনসড হয়ে গেলাম, আমি তো আসছি বেশ কিছুক্ষণ, তোর কি হলো, তোর তো সিনেমা শেষ হয়েছে কখন? তো সে তারা বলছে আরে দাঁড়া তুই, মানে পরে শোন ঘটনা কি, বলে তার ফ্রেন্ডকে নিয়ে, তার ফ্রেন্ডও আবার তাকে নিয়ে গেল ওখানে অনেক রাত পর্যন্ত একটা দোকান খোলা থাকতো সেখানে নাকি একদম খাঁটি দুধের চা পাওয়া যেত, সেখানে নিয়ে গেল। তো সেখানে যে চা খেয়ে আবার বন্ধুকে সে বললো ঘটনা কি হয়েছে। তো তার বন্ধু শুনলো, বললো যে আসলে আমারই তোকে বলা উচিত ছিল যে ওই রাস্তা দিয়ে তুই আসিস নে, ওই রাস্তাটা আসলে এমনি খারাপ, ওখানে পার্সিয়ানদের একটা পুরনো কবরস্থান আছে ওখানে, এবং ওইখানে মানুষ অনেকে ভয় পায় এবং মানুষ অনেকেই ভয় পেয়ে যায় ওখানে গেলে। তো তুই মানে ভয় পেয়েছিস ওই জায়গায়, আমার বলা উচিত ছিল অল্টারনেটিভ রাস্তা আছে ওখান দিয়ে আসার কথা, আসলে আমার না আসলে মনেই নাই তো কিরকম কিছু বলার কথা। যাই হোক, তার বন্ধু তাকে এরকম বুঝায় তাকে নিয়ে আসে আর কি তাকে বাসায়, এবং বাসায় এসে তারপর তারা রাতের বেলা ওই দিনের মতো সময় কাটায়। তো দীপুর নাকি রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিল, এবং বেশ মানে ভয়ের দুঃস্বপ্ন দেখছিল। সে বারবার দুঃস্বপ্নের মধ্যে সেই দুইটা ক্যারেক্টারকে সে বারবার দেখছে। তো তার বন্ধু তাকে এই দুঃস্বপ্নে যখন সে ঘুমাচ্ছিল, তার বন্ধু উঠায় দিছে তাকে ঘুম থেকে। তো এই হচ্ছে কাহিনী। তো এটাই ছিল দীপুর ঘটনা, দীপু যেটা তার জীবনে এক্সপিরিয়েন্স করেছে, এবং দীপুর ভাই মিশু কবির সেটি শেয়ার করে ফেললেন আমাদের সাথে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আজকে যে বাছাইকৃত ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু আপনাদের জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত এপিসোডগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগছে। আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য আমি প্রতিনিয়তই এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসি। তো এর পরবর্তীতে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের কোনো যদি নিজের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আমরা ওই ঘটনাগুলো সংগ্রহ করে, মানে আমাদেরকে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন, আমরা ওই ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে পাবলিশ করবো ইনশাআল্লাহ। আর আজকে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আপনারা অবশ্যই এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো প্রতিনিয়তই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, যাতে আপনারা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ঘটনাগুলো প্রতিনিয়ত পান। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়।